তোমার আর আমার হ্যাট্রিক বোধহয় আগেই হয়ে গেছে, হেডলাইন্স ত্রিপুরার হ্যাট্রিক হয়ে গেছে, অনেক আগে হয়ে গেছে, সেই হ্যাট্রিকে আমি সাক্ষী ছিলাম। একদম গত যে এক্সিট পোল ছিল আমাদের লাস্ট, যেটা 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন, সেটাতেও আপনি ছিলেন এবং শুনেছিলাম মিলে গিয়েছিল, আমরা আমাদের এক্সিট পোলই মিলে গিয়েছিল, আশা করি টাচ উড এবারেও, ফিঙ্গার ক্রসড। এবং প্রণব সরকারের নেতৃত্বে হেডলাইন্স ত্রিপুরার যে সাফল্য, সেই জন্য লোক সামলাতে পারিনি কলকাতা থেকে এবং অনেক অনুষ্ঠানের শুরুতেই আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে। যেটা জানতে চাইছিলাম যে আলোচনা করব, কিন্তু তার আগে যে এবারে এত গরম, নির্বাচনী উত্তাপ যেরকম, ঠিক একইভাবে প্রকৃতির তীব্র দাবদাহ, তো এই পরিস্থিতিতে প্রথমে একটু জেনে নিই, আপনার চোখে দীর্ঘ অনেক নির্বাচন দেখেছেন, আপনার সাংবাদিকতার দীর্ঘ পেশায় অভিজ্ঞতায়, কি এবারের নির্বাচন কিরকম দেখলেন? আপনার চোখে বিশ্লেষণ কতটা আলাদা লোকসভা নির্বাচন এবারে? দেখো, ভোট মিটে গেল, এতদিন ধরে ভোট, একদম প্রত্যেকটা দর্শকের মতো আমিও অধীর আগ্রহে আছি, এক্সিট পোল দেখে একটা আভাস পাবো কি হচ্ছে, 4 জুন আমরা কি দেখতে পাবো, তার জন্য আগ্রহ। আজকেও ভোট হয়েছে, কলকাতায় গোলমাল হয়েছে, অনেক জায়গায় অনেক ইস্যু, অনেক তত্ত্ব আলোচনা হয়েছে। এখন আমরা ইয়েস অর নো, এখন একদম নকআউট পর্যায়ে পৌঁছে গেছি। কিন্তু তুমি বলছিলে এটা সাংবিধানিক বার রয়েছে, আমরা 6:30টার আগে বলতে পারবো না, কিন্তু যে বিষয়টা সাংবিধানিক বার নেই, আমরা সেই দিকটা কি একটু আলোকপাত করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের দেশে নিষিদ্ধ, যদিও পুরোপুরি নিষিদ্ধ 7টা, কিন্তু দেখা গেছে 7টা মানে এক ধরনের জুয়ো, বেসরকারি জুয়ো। এই জুয়োর হিসেব অনেক সময় মিলে যায়, তারা ইলেকশনের বাজি কি হয় মিলিয়ে দিতে পারে, সেইটা নিয়ে একটু আলোচনা করিনি আমরা। তবে এখানেও নানামুনির নানা মত, বেশিরভাগ মত কিন্তু বলছে এবারের নির্বাচনটা প্রথম দিকে যেমন মনে করেছিলাম একতরফা হয়ে যাবে, তেমন হচ্ছে না। আচ্ছা, বেশিরভাগ। কিন্তু যাদের সবচাইতে ভালো রেকর্ড, যাদের রেকর্ড সবচাইতে মানে ভালো বলে পরিচিত, প্রত্যেকবার মানে বেশিবার যারা বেরিয়েছে যে জুয়ার বাজার, সেই জুয়ার বাজার কিন্তু বলছে অন্যরকম হিসেবে, কোনো কন্টেস্ট দেখছে না। আচ্ছা, ফালুদি 7টা বাজার একটা আছে, খুব 7টার, ওখানে রাজস্থানের ফালুদিতে 7টা বেশ জমজমাট। ওরা যেটা বলছে আরো বেশি কনফিউজ করে দিচ্ছে, ওরা বলছে বিজেপি 300 সংখ্যা ছুঁয়ে ফেলবে, আচ্ছা, এনডিএ 400 অঙ্কের কাছাকাছি চলে যাবে, আচ্ছা, কংগ্রেসের আসন দাঁড়াবে 42 থেকে 45। এটা কিন্তু এক্সিট পোল নয়, 7টার বাজারে একটা দর্শকদের কাছে পরিষ্কার করে দিলেন আপনি, একটা 7টা বাজার বলছে। আগ্রহটা কোথায় বেশি? আবার বোম্বের যে মুম্বাই 7টা বাজার, সেখানকার হিসেব হচ্ছে 290 থেকে 305টা আসন পাবে বিজেপি, কংগ্রেস পাবে 55 থেকে 65টা আসন। এই দুটো 7টা বাজারের সুনাম অনেক বেশি, এরা কিন্তু বিজেপিকে অনেকটা এগিয়ে দিয়েছে। কিন্তু বাকি যে 7টা বাজারগুলো রয়েছে, অনেকগুলো 7টা বাজার আছে, এরা কিন্তু বলছে পার্লামেন্ট হচ্ছে হ্যাং পার্লামেন্ট। আচ্ছা, যেমন পালানপুর 7টা বাজার, তারা বলেছে কংগ্রেস 112টা পাবে, ইন্ডিয়া জোট যেটা সেটা পাবে 225টা, বিজেপি 216টা পাবে, 247টা পাবে এনডিএ। মানে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। আচ্ছা, হ্যাং পার্লামেন্ট হচ্ছে। ইন্দোর সারাফা একটা 7টা বাজার আছে, সেখানে কংগ্রেসকে 94টা আসন দিয়ে এনডিএ কে দেওয়া হয়েছে 180টা, বিজেপিকে 260, এনডিএ 283। এনডিএ কে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়েছে, কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এটা ইন্দোরের হিসেব। কার্নাল 7টা বাজার হরিয়ানার, সেখানে কংগ্রেস 108, বিজেপি 235, ইন্ডিয়া 231, এনডিএ 263। হ্যাং পার্লামেন্ট। কলকাতা 7টা বাজার ইন্টারেস্টিং, কংগ্রেসকে 121টা আসন দিয়েছে, ইন্ডিয়া 230, বিজেপি 223, এনডিএ 265। এটাও সেই হ্যাং। বহরিপ 7টা বাজার, সেখানেও হ্যাং,
এনডিএ 255, ইন্ডিয়া 212। তরুণবাবু, আরো একবার পরিষ্কার করে দেওয়া দরকার দর্শকদের মধ্যে যে এটা কিন্তু এখনো পর্যন্ত একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন রয়েছে সেটা মেনেই আমরা পুরো অনুষ্ঠানটা করছি, এবং তরুণবাবু যে পরিসংখ্যান বা তথ্য দিচ্ছেন এটা কিন্তু কোনো এক্সিট পোল নয়। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন রয়েছে আজকে সন্ধ্যে 6:30টার আগে কোনো এক্সিট পোল তথ্য দেখানো যাবে না, কোনো এক্সিট পোল দেখানো যাবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেই গাইডলাইন মেনেই হেডলাইন্স ত্রিপুরা কিন্তু অনুষ্ঠান করছে, এবং আপনাদের সামনে সন্ধ্যে 6:30টার পর আছে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা রয়েছে গাইডলাইন 6:30টার আগে, আজকে সন্ধ্যে 6:30টার আগে কোনো এক্সিট পোল দেখানো যাবে না। আমরা সেই গাইডলাইন মেনেই অনুষ্ঠান করছি, এবং সন্ধ্যে 6:30টার পর আমরা আপনাদের সামনে এক্সিট পোল এবারে হেডলাইন্স ত্রিপুরা কি রয়েছে 2024 লোকসভা নির্বাচন নিয়ে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং তরুণবাবু যে পরিসংখ্যান দিচ্ছেন সেটা মোটেও কোনো এক্সিট পোল নয়, এবং সামগ্রিকভাবে তরুণবাবুর অভিজ্ঞতায়, আমার অভিজ্ঞতা নয়, এটা 7টা বাজার নিয়ে সামাজিক গণমাধ্যমে এবং বিভিন্ন জাতীয় মাধ্যমে যে রিপোর্ট এসেছে সেখানে একটা কনফিউজিং রিপোর্ট, সেটাই মোটেও কোনো এক্সিট পোল নয়। তরুণবাবু যেটা বললেন যে 7টা বাজারের একটা পরিসংখ্যান উনি তুলে ধরার চেষ্টা করলেন। তরুণবাবু, যেটা এবার শুরুটা জানতে চেয়েছিলাম যে কিরকম দেখলেন নির্বাচন, এবং স্বাভাবিকভাবে এবারের নির্বাচনে অনেকগুলো ইস্যু নানা রকম ছিল, কিন্তু বেশ কিছু নতুন শব্দবন্ধ আমরা শুনলাম, এবং যেটা নিয়ে বেশ সংবাদ মাধ্যমে এবং রাজনীতির অল ইন্ডিয়া জোর চর্চা ছিল। একটা শব্দ কিন্তু বলা যেতে পারে অনেক চর্চার মধ্যে ছিল, প্রচুর চর্চা, এবং এখনো চর্চার মধ্যে রয়েছে, কোট আনকোট খাটাখাট। তো কিভাবে দেখছেন এই শব্দবন্ধ এবং সামগ্রিকভাবে আপনার চোখে এবারের বিশ্লেষণ? দেখো, একজন গণমাধ্যমের একজন কর্মী হিসেবে, একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমার মনে হয়েছিল এবারে ইলেকশনটা বোধহয় এক পেশে হয়ে যাবে, কারো কোনো আগ্রহ থাকবে না। আচ্ছা, আমার এটা মনে হয়েছিল। কারণ একদিকে নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব, বিজেপির অসাধারণ ইলেকশন ম্যানেজমেন্ট টিম, আর একদিকে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের মধ্যে একটা সমন্বয়ের অভাব, অনেক কিছু। কিন্তু প্রথম দফা নির্বাচনের পর ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে বিজেপি একের পর এক শিফট করছে, একটার পর একটা ইস্যুর থেকে শিফট করছে। সেই অর্থে এবারে নির্বাচনে তেমন কোনো ইস্যুও ছিল না, আর শিফট করে করে গেল কেন জানি না। এবং গণমাধ্যমের এবং সামাজিক মাধ্যম দুটো, মানে ট্রেডিশনাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, এই দুটোতে মিলিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে ইলেকশনটাকে টেম্পো তোলার চেষ্টা হয়েছে। নিশ্চয়ই টেম্পোটা উঠেছে। ইলেকশনে আমি যেসব জায়গায় গিয়েছি লড়াই তো হচ্ছে, টু সাম এক্সটেন্ট লড়াই হচ্ছে। আমি সবচেয়ে বেশি ছিলাম পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ দিয়ে গোটা দেশকে বিচার করা যায় না। ভারতবর্ষে অনেকগুলো ভাগে 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 ভোট হচ্ছে, কারণ এবারের নির্বাচন বিজেপি বনাম কংগ্রেস নয়। আচ্ছা, বিজেপি বনাম আঞ্চলিক দল প্লাস কংগ্রেস। আচ্ছা, এই আঞ্চলিক দলগুলো আঞ্চলিক রাজ্যে রাজ্যে সীমাবদ্ধ। যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল যথেষ্ট শক্তিশালী একটা রাজনৈতিক শক্তি। তরুণবাবু, আপনি যেটা বললেন, তাহলে কি এবারের নির্বাচনের ফলাফলে এই আঞ্চলিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা ফ্যাক্টর নিতে পারে? যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে অবশ্যই নেবে। যেটা বলছিলেন, হ্যাঁ, যে পশ্চিমবঙ্গে তৃণমূল একটা বড় দল, বা তামিলনাড়ুতে ডিএমকে একটা বড় রাজনৈতিক দল, তার তো অন্য কোথাও তেমন প্রভাব নেই। পশ্চিম বাঙালি রাজ্য হয়েও ত্রিপুরাতে অনেকবার চেষ্টা করেও তৃণমূল দাগ কাটতে পারে মানুষের মনে। তার ফলে এই রাজ্যে 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 ইস্যু আলাদা আলাদা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যেমন আমার যেটা মনে হয়েছে এবারের নির্বাচনে, আমার ব্যক্তিগত অনুমান, এটা এক্সিট পোল, সেটাই জানতে চাইছিলাম আমার ব্যক্তিগত, যে আপনার অভিজ্ঞতা, আপনার ব্যক্তিগত। আমি পশ্চিমবঙ্গে ভোটার হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার যেটা মনে হয়েছে পশ্চিমবঙ্গের ভোটে, এবং আমার সহকর্মীদের কথাবার্তা শুনে পশ্চিমবঙ্গে সিপিএম এর ভোট এবার বাড়বে। আচ্ছা, এটা আমার মনে হয়েছে। ভোট বাড়বে, সেটা কি আসনে পরিবর্তিত হবে, নাকি শূন্য থেকে যাবে, নাকি খাতা খোলার সম্ভাবনা? বড় কঠিন প্রশ্ন এটা। আমাকে যদি বলো, দুটো আসন বাদ দিলে সেকেন্ড পজিশনে যাওয়ার মতো অবস্থায় সিপিএম নেই। আচ্ছা, আমার মনে হয়েছে দুটো আসন শিওর নয়। কোন দুটো? যাদবপুর এবং মুর্শিদাবাদ। আচ্ছা, আমি তাও শিওর নই। আচ্ছা, হতে পারে। আচ্ছা, কিন্তু সিপিএম ভোট বাড়বে, ভোট পার্সেন্টেজ বাড়তে পারে, বাড়বে।
তৃণমূলের ভোট কমবে, আচ্ছা, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। কিন্তু তৃণমূলের আসন বাড়বে। আপনি বলছেন বামেদের ভোট বাড়বে এবং খাতা খুলবে কিনা সেটা দুটো বাদ দিয়ে আপনি দুটো আসনে সেকেন্ড পজিশন হবে, আর সেকেন্ড পজিশন পাবে কিনা। গতবার একটা আসনে সেকেন্ড পজিশন পেয়েছিল যাদবপুর। আবার উল্টো দিকে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে কিন্তু আসন বাড়বে। বিজেপি গতবারের যেটা এবারের ওনাদের দাবি দলের, সেটাতে আসার সম্ভাবনা কতটুকু, নাকি গতবার যে আসন পাওয়া গিয়েছিল সেখানেই নাকি? এই একটা কঠিন প্রশ্ন। আমি অনেকবার অনেকের সঙ্গে আলোচনা করেছি, নিজেও চিন্তা করেছি। বিজেপির এখন আসন সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে 18। গতবার বিজেপি 18টা পাওয়ার পিছনে অনেকগুলো 3টে মূল ফ্যাক্টর ছিল। এইবার সেই 3টে ফ্যাক্টর নেই, ফলে বিজেপির আসন 18। এই 5টা আসনের মার্জিনাল, এদিকেও আসতে পারে ওদিকেও যেতে পারে। এবার সেইটা যদি হয় তাহলে 23ও হতে পারে, 13ও হতে পারে। আচ্ছা, বিজেপি 23 হওয়ার চান্স আছে, 13 হওয়ার চান্স আছে। বেশ ইন্টারেস্টিং বিশ্লেষণ করলেন আপনি তরুণবাবু। তরুণবাবু আলোচনায় থাকবো, কিন্তু তার আগে একটু দেখে নিই যে 2019 লোকসভা নির্বাচনের ফলাফল কি ছিল। আবারও বলছি যে এটা কিন্তু এক্সিট পোল নয়। 2019 লোকসভা নির্বাচনের ফলাফল কি ছিল, এবং তখন হেডলাইন্স ত্রিপুরা তৃণমূলের ভোট কমবে কিন্তু আসন বাড়বে। তাও যেটা দেখা গেল যে তৃণমূলের মধ্যে বেশ কিছু অনেক রকম রাজনৈতিক টানাপোড়েন, অনেক বহু পুরনো দিনের নেতারা দল ছেড়ে বিজেপিতে গেলেন, তো স্বাভাবিকভাবে ফিরেও এলেন। আবার তো সামগ্রিকভাবে অন্যদিকে বামেদের, বিশেষ করে বাম কংগ্রেস জোটের, বিশেষ করে বামেদের যে প্রার্থী তালিকা, সেখানে অনেক তরুণ মুখ, সৃজন ভট্টাচার্যের মতো, দীপশিতা ধরের মতো প্রার্থীদের দেখা গিয়েছে। এবং অন্যদিকে বিজেপিও তাদের যে দাবি, এবার আসন সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। তো পশ্চিমবঙ্গ কি সরকার গঠনের ক্ষেত্রে, কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে, জানি না কি হবে এক্সিট পোল বা আভাস, তবে চূড়ান্ত ফলাফল অবশ্যই 4 তারিখ, সেটাই হবে চূড়ান্ত ফলাফল। তো পশ্চিমবঙ্গ কতটা ভূমিকা নিতে পারে? বিজেপি ক্ষমতায় এলে তো বিজেপির সদস্যরা বিজেপিতে নেবে, যদি হ্যাং পার্লামেন্ট হয়, যদি 7টা বাজারের কিছু 7টা বাজারের অনুমান মিলে যায়, সেক্ষেত্রে অবশ্যই তৃণমূল দাবি দেবে। কোন দিকে যাবে জানি না, কারণ আজকে তুমি জানো কিছুক্ষণ আগে দিল্লিতে ইন্ডিয়ার বৈঠক হয়েছে, সেখানে তৃণমূলের কোনো প্রতিনিধি ছিল না, কিন্তু তৃণমূল কংগ্রেসকে গুরুত্বপূর্ণ শরিক হিসেবে ব্যাখ্যাও করা হয়েছে যতটুকু খবর আমাদের। আমি তৃণমূলকে অবশ্যই গুরুত্বপূর্ণ বটেই, একজন সাংসদ থাকলেও সে গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই এনডিএ সরকার করতে গেলে যেটা দরকার, এই ইন্ডিয়ার যদি সরকার করতে হয়, সবার আগে দরকার কংগ্রেসকে একটা মজবুত আসন। কংগ্রেস ছাড়া কেউ এতগুলো সিটে তো লড়ছে না, মানে ইন্ডিয়া জোটের কংগ্রেস বাদে কেউ 50টা বেশি, 52টা আসন কেউ পেতে পারবে না। কংগ্রেস যদি গতবারের মতো খারাপ ফল করে, তাহলেও 52টা আসনই, কোনো অঙ্ক, কোনো রসায়ন নেই, 52টা আসন কেউ পেতে পারে অন্য কোন দল প্রার্থী দিয়েছে হয়তো মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব একটু বেশি প্রার্থী দিয়েছে হয়তো, তাতে 52 হওয়ার চান্স নেই। তৃণমূলের প্রার্থী কত? পশ্চিমবঙ্গে 42, আসামে 3, 45, মেঘালয়ে 1, অসম্ভব। এটা ইয়ে, ফলে কংগ্রেসকে বেশি আসন পেতে হবে। কংগ্রেস বেশি আসন কোথা থেকে পাবে, কিভাবে পাবে আমি জানি না। এবার কংগ্রেস পেলেও যদি পায় ভালো, সেটাও 2014 বা 2014 কেন বলবো 2004-এর মতো যদি কংগ্রেস কিছু কম আসন পেয়ে তারপরে যদি জোট করে সরকার চালাতে পারে। রাহুল গান্ধীকে কিভাবে দেখলেন এবারের গত নির্বাচনগুলোর তুলনায়? এবারের নির্বাচনে সত্যি কথা আমার যদি বলো, আমি রাহুল গান্ধীর থেকে বলবো প্রিয়াঙ্কাকে বোধহয় একটু স্মার্ট মনে হয়েছে। আচ্ছা, কিন্তু ততটা আপনার কি মনে হয় যে ততটা উনি প্রচারে বা লাইমলাইটে ছিলেন, নাকি একদম নীরবে প্রচারটা করে গিয়েছেন? প্রিয়াঙ্কা খুব বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন আক্রমণের, এটাই বলতে পারি। অত্যন্ত বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন। হ্যাঁ দেখো, মিডিয়া মানে ভারতীয় গণমাধ্যম কে কাজে লাগাতে কংগ্রেস ব্যর্থ, সে যে কোনো কারণেই হতে পারে। সংবাদ মাধ্যমকে কাজে লাগাতে, যে মিডিয়া ম্যানেজমেন্ট, এটা বিজেপির এত স্ট্রং
অনেক কারণ, অনেক যুক্তি, অনেক কিছু থাকতে পারে। বাবু আবারও আলোচনায় ফিরবো, একটু পরিসংখ্যান দেখে নি, এবং আবারও বলছি এই পরিসংখ্যান কিন্তু অতীতের পরিসংখ্যান। 2019 অতীত থেকে আমরা শিক্ষা নেব। একদম একদম অতীতের পরিসংখ্যান এবং 2019 লোকসভা নির্বাচনের রাজ্যভিত্তিক ফলাফল। তবে এই রাজ্যভিত্তিক ফলাফলে কিন্তু আমরা সবকটা রাজ্য বা রয়েছে সেগুলো তুলে ধরিনি, যেই রাজ্যগুলোতে মূলত প্রচুর সংখ্যায় আসন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মতো যে সমস্ত রাজ্যগুলোতে বেশি লোকসভা আসন রয়েছে, সেই রাজ্যগুলোরই আমরা একটা পরিসংখ্যান এখানে তুলে ধরছি, যেখানে তরুণবাবু বিজেপি কিন্তু একেবারে অসাধারণ ফল করেছিল 2019 আসন বাড়বে না, দিল্লিতে বিজেপির আসন বাড়তে পারে না, মানে এই যেই রাজ্যগুলো আমরা একদম 19-এর যেগুলো আমরা দেখাচ্ছি 19-এর, এখানে বিজেপি একেবারে চূড়ান্ত মানে অসাধারণ দুর্দান্ত ফল করেছিল। ত্রিপুরায় বিজেপির আসন বাড়তে পারে না 2019 লোকসভা নির্বাচনে। একটু চোখ বুলিয়ে নেওয়া যাক উত্তরপ্রদেশ, শুরুতেই যাব আমরা উত্তরপ্রদেশে মোট 80টি লোকসভা আসন এবং সবচেয়ে বেশি লোকসভা আসন এই রাজ্যেই 80। এবং গত লোকসভা নির্বাচন অর্থাৎ 2019 লোকসভা নির্বাচনে বিজেপি একার ঝুলিতে গিয়েছিল 62টি এবং তার জোটসঙ্গী যে ছিল তার ঝুলিতে গিয়েছিল 2টি, অর্থাৎ সব মিলিয়ে 64টি আসন, বিজেপি এবং তার জোটসঙ্গী মিলিয়ে 64টি আসন 80টি আসনের মধ্যে 2019 লোকসভা নির্বাচনে পেয়েছিল। এবার হচ্ছে গুজরাট, সেখানে মোট লোকসভা আসন 26টি এবং বিজেপির দখলে 26টি লোকসভা আসনই গিয়েছিল 2019 লোকসভা নির্বাচনে। হরিয়ানা, মোট লোকসভা আসন 10টি এবং 10টির মধ্যে 10টি বিজেপির ঝুলিতে গিয়েছিল 2019 লোকসভা নির্বাচনে। কর্ণাটক, মোট লোকসভা আসন 28, বিজেপির ঝুলিতে 2019 লোকসভা নির্বাচনে 25টি আসন গিয়েছিল। এরপরের রাজ্য মধ্যপ্রদেশ, মোট লোকসভা আসন 29টি এবং উনি 2019 লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে 29টির মধ্যে 28টি লোকসভা আসনই বিজেপির ঝুলিতে গিয়েছিল। পরের রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, সেখানে মোট লোকসভা আসন 48টি, বিজেপি পেয়েছিল একা 23টি এবং তার তৎকালীন সময় জোটসঙ্গী শিবসেনা পেয়েছিল 18টি। তবে এবারে কিন্তু মহারাষ্ট্রের সমীকরণটা অন্য, কারণ শিবসেনার দুটো ভাগ হয়ে গেছে, একটা উদ্ধব ঠাকরে গোষ্ঠী আর একটা শিন্ডে গোষ্ঠী, যিনি বর্তমানে শিবসেনার মুখ্যমন্ত্রী। তো মহারাষ্ট্রে গত লোকসভা নির্বাচনে 2019 লোকসভা নির্বাচনে 48টা আসনের মধ্যে মোট লোকসভা আসনের মধ্যে বিজেপি 23টি এবং তার জোটসঙ্গী শিবসেনা পেয়েছিল 18টি। রাজস্থান, মোট লোকসভা আসন 25টি, 2019 লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে গিয়েছিল 24টি 25টির মধ্যে এবং 24টির মধ্যে 24টি এবং জোটসঙ্গী পেয়েছিল 1টি। পশ্চিমবঙ্গে 2019 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসন 42টি, এর মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছিল 18টি এবং পশ্চিমবঙ্গের বর্তমান যে শাসক দল তৃণমূল কংগ্রেস 2019 লোকসভা নির্বাচনে পেয়েছিল 22টি। অর্থাৎ এই রাজ্যগুলোতে আরো বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে আসন সংখ্যা, লোকসভা আসন সংখ্যা বেশি। বিহারে মোট লোকসভা আসন 40টি, 2019 লোকসভা নির্বাচনে বিজেপি একা পেয়েছিল 17টি এবং তার জোটসঙ্গী জেডিইউ 16টি এবং এলজেপি পেয়েছিল 6টি। অর্থাৎ 40টির মধ্যে বিজেপি এবং তার জোটসঙ্গী ঝুলিতে গিয়েছিল। আসামে মোট লোকসভা আসন 14টি, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র বড় রাজ্য যেখানে লোকসভা আসনের সংখ্যার নিরিখে 14টি আসন, বিজেপি ঝুলিতে গিয়েছিল 9টি। ঝাড়খণ্ডে মোট লোকসভা আসন 14টি, বিজেপি ঝুলিতে গিয়েছিল 11টি 2019 লোকসভা নির্বাচনে। ছত্তিশগড়ে মোট লোকসভা আসন 11টি, বিজেপি ঝুলিতে গিয়েছিল 2019 লোকসভা নির্বাচনে 9টি। এবং দিল্লি, যেটা তরুণবাবু বলছিলেন যে দিল্লিতে মোট লোকসভা আসন 7টি, 2019 লোকসভা নির্বাচনে 7টির মধ্যে 7টি লোকসভা আসনই বিজেপি ঝুলিতে গিয়েছিল। তো স্বাভাবিকভাবেই একটা সংখ্যা তো তোমার ওখানে নেই, এটা ইন্টারেস্টিং, মানে এটাই ইন্ডিয়ার কিছু হবে আসবে যাবে না, ইন্ডিয়া মানে ইন্ডিয়া জোটের। কেরলে গতবার সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল কংগ্রেস। কেরলের 20টার মধ্যে 19টা পেয়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ, কংগ্রেস একাই 15টা পেয়েছিল, সিপিএম পেয়েছিল মাত্র 1টি আসন। ফলে ওটা নিজেরাই ভাগ করে নিয়েছিল ইন্ডিয়া জোট, সেটা এর মধ্যে নেই। আসামে তুমি যেটা দেখালে 9 বিজেপি, 9 না 10 ধরা উচিত, কারণ আর একটা বিজেপি জোট সঙ্গী ছিল 10টা আসামে। এবং নর্থ ইস্টে বোধহয় একমাত্র মেঘালয়ে বোধহয় একটা আসন কংগ্রেস পেয়েছিল, আর 25টির মধ্যে মানে টোটাল 25টির মধ্যে ওই একটা নর্থ ইস্টের ইয়েতে মেঘালয়ে একটা, আসামে 3টে, 4টে আসন পেয়েছিল। 21টি বিজেপি এবং তার জোট সঙ্গী ঝুলিতে গিয়েছিল। এমএনএফ কে ধরতে পারো, সিকিম ক্রান্তি মোর্চা ধরতে পারো, এরা তখন বিজেপির সঙ্গে ছিল না, পরের বছর
ভাব হয়েছে। তরুণবাবু, আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা চলছে দেশের বরিষ্ঠ প্রখ্যাত সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি গৌতম লাহিড়ীর সাথে। বর্তমান সভাপতিও, মাফ করুন, বর্তমান সভাপতি। আমরা তাড়াহুড়ো একটু ভুলে গেছিলাম যে পুনরায় উনি আবার সভাপতি নির্বাচিত হয়েছেন কিছুদিন আগে। আসলে অনেকদিন মানে ইয়েটার কারণে অনেক সময় এটা হয়ে যায়, কোনো ব্যাপার নয়। মানে প্রথমে ওনাকে প্রাক্তন বলার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি এবং দেশের প্রখ্যাত ও বরিষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ীর সাথে যোগাযোগ হলে আমরা কথা বলবো। যেটা তরুণবাবু জানতে চাইছিলাম, যেটা আপনি বললেন যে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীর থেকে আপনি মনে করছেন যে প্রিয়াঙ্কা গান্ধী এবার ইন্ডিয়া জোট এবং কংগ্রেসের হয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমার মনে হচ্ছে প্রচারের ঝাঁজটা, কথাবার্তার মধ্যে একটা আবেগ, একটা ইয়ে কাজ করছিল। আমরা ভারতীয়রা আবেগটাকে বেশি গুরুত্ব দিই, তো আমার মনে হয়েছে এটা। রাহুল গান্ধী ঠিক আছে, রাহুল গান্ধী এটা কি স্ট্র্যাটেজি বলে মনে হতে পারে কংগ্রেসের, ইন্ডিয়া জোটের, নাকি মনে হয় যে না স্ট্র্যাটেজি নয়, হয়ে গেছে হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিভাবে দেখলেন গত দুটো 2014 এবং 2019 লোকসভা নির্বাচনের যদি তুলনা করা হয়? আমূল পার্থক্য। কিরকম? একটার পর একটা ইস্যুকে উনি, মানে 7 দফায় 7টা ইস্যুকে উনি বাজারে নিয়ে এসছেন, বলেছেন, মানুষের মন জয় করার চেষ্টা করেছেন এবং এই বয়সে অক্লান্ত পরিশ্রম করেছেন। একদম। লাস্ট কলকাতায় যেদিন রোড শো করলেন, সেদিনকে গরমে আমরা নাজেহাল হয়ে গেছিলাম। রোড শো তো আর এসি গাড়িতে বসে হয় না। এই যে এই পরিশ্রম, এই বিয়েটা, এটাকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হয়। এই বয়সে এসেও উনি, এবং এই গরম এবং তীব্র গরমের মধ্যে বিন্দুমাত্র, আমরা অনেকে হালকা ভাবে নিয়েছি। বিজেপির বড় চ্যালেঞ্জ এটা মনে হয়েছে আমার, ন্যাশনাল কাগজ এবং টেলিভিশন দেখে বা অন্যান্য আলোচনা থেকে, সহকর্মীদের সঙ্গে কথা বলে, বিজেপি কর্মীদের কাছে এবারের বা নেতাদের কাছে ভোটটা এবার একটু হালকা ভাবে নেওয়া হয়েছিল, ওভার কনফিডেন্স ছিল। কিন্তু নরেন্দ্র মোদী সেই ওভার কনফিডেন্সের ছাপ আমি দেখিনি, বরং তিনি একটা মানে 400 টার্গেট নিয়ে ইলেকশন ম্যানেজমেন্টে নেমেছিলেন এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এখানে বিরোধীরা তার ধারে কাছে কেউ আসতে পারেননি। এইটা আমার মনে হয়েছে নরেন্দ্র মোদীর এই সমুদ্র হিমাচল প্রচার করাটা এবং এক একদিন এক একটা ইস্যু। এটা আগে আমি দেখেছিলাম লালকৃষ্ণ আদবানির মধ্যে, রথযাত্রা বার করে উনি এক একদিন এক একটা বলতেন। অনেকের ব্যাখ্যা করছে অন্যভাবে, যে মোদী এটা থেকে ওখানে চলে যাচ্ছেন, এটা থেকে ওখানে চলে যাচ্ছেন, হয়তো বাস্তবতা তাই। দেখো, ভারত নির্বাচনী কৌশলের অঙ্গ হতে পারে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে সাপোর্ট করার জন্য একটা অত্যন্ত পেশাদার টিম রয়েছে, অত্যন্ত পেশাদার, ভেরি মাচ ক্যাপাবল। তাদের ইনপুট নিয়ে তার বক্তব্য, তার ইয়ে তৈরি হয়। তিনি বলছেন ভোটের সময় তো এক এক সময় এক এক জায়গায় ইস্যু করতে হয়, ভোটটা আজকের দিনে একটা প্রোডাক্টের মতো, এটাকে জায়গা বুঝেই দিতে হয়, এটা অঙ্ক করেই হয়, অঙ্ক করেই সব করতে হয়। তো ফলে কি আর বলবো, এগুলো মেনেই চলতে হবে। একদম। তাহলে বলা যেতে পারে এই যে আপনি যেটা বললেন যে এক এক সময় এক একটা ইস্যু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলেছেন, এটা তাহলে নির্বাচনী কৌশল, নির্বাচনী স্ট্র্যাটেজি বলা যেতে পারে। তরুণবাবু, আলোচনায় থাকবো। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন দেশের আরেক প্রখ্যাত সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক। আমরা আপনাদের আগে বলছিলাম যে জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি এবং দেশের প্রখ্যাত বরিষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ীর সাথে আমরা কথা বলবো। এখনো গৌতম বাবুর সাথে যোগাযোগ করে হয়ে ওঠা হয়নি, যোগাযোগ হলে আমরা অবশ্যই কথা বলবো। কিন্তু এই মুহূর্তে যিনি আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন দিল্লি থেকে, দেশের আরেক প্রখ্যাত বরিষ্ঠ এবং জনপ্রিয় সাংবাদিক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত বাবু, হেডলাইন্স ত্রিপুরা থেকে অলোক বলছি, আগরতলা থেকে। অনেক অনেক স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরায়। হ্যাঁ, বলো। কেমন আছেন জয়ন্ত বাবু? আমি ভালো আছি। আচ্ছা, 2024 লোকসভা নির্বাচন আপনার চোখে, এবারের লোকসভা নির্বাচন বিগত লোকসভা নির্বাচনগুলোর সাথে যদি তুলনা করেন, এবং দীর্ঘ বছর ধরে আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আমাদের অভিভাবক সম, তো এবারের লোকসভা নির্বাচন কিভাবে দেখলেন? আজকে 7ম দফার ভোট গ্রহণ, শেষ দফার ভোট গ্রহণ ছিল, সামগ্রিকভাবে আপনার বিশ্লেষণ। না, সামগ্রিকভাবে দেখো, আমি রাজনৈতিক জ্যোতিষী নই, সুতরাং কোন প্রেডিক্ট আমি কখনই করব না। তবে এটা বলতে পারি, ভোটটা বলছি, হ্যাঁ, মানে ভোটটা যেরকম দেখে, আচ্ছা, ভোটের প্রকৃতি যে
জিজ্ঞাসা করছো? হ্যাঁ, ভোটটা ভোটের কিরকম? প্রকৃতিতে আমি বলবো যে যেসব বৈশিষ্ট্যগুলো আমার চোখে ধরা পড়েছে হ্যাঁ। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো যে 100টার উপরে মানে জনসভা করেছেন নরেন্দ্র মোদী, এবং ভারতের সব থেকে জনপ্রিয়তম নেতা যদি কেউ হন তার সেটা যে নরেন্দ্র মোদী, এটা নিয়ে আমার মনে হয় বিরোধীরাও সেটা মানে একান্তে অন্তত স্বীকার করবেন। একদম। সুতরাং একটা ব্র্যান্ড ইকুইটি অফ নরেন্দ্র মোদী, সেটার ভিত্তিতেই কিন্তু গোটা দেশে ভোট হয়েছে। অর্থাৎ বিজেপি কিন্তু সব থেকে বড় অস্ত্র যেটা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী মন্দিরের যে বালক রামের প্রাণ প্রতিষ্ঠা, সেটা ভোটের আগে হয়ে 370 ধারা তার আগে হয়ে গেছে। অভিন্ন দেওয়ানি বিধি, সেই লক্ষ্যে বিজেপি এগোচ্ছে, কেননা 3 তালাকের কিছুটা তার আগে এসে গেছে, সেটা একটা মানে অভিমুখ। সুতরাং এইগুলো কিন্তু বিজেপির ইশতেহারের ঘোষিত কর্মসূচি, কোনো মানে রক সায়েন্স মেটানোর জন্য। এটা নরেন্দ্র মোদীর আবিষ্কারও নয়, এটা জনসংঘ এবং তার আগে আরএসএস এর এটা দীর্ঘদিনের একটা কর্মসূচি, যে কর্মসূচি বাজপেয়ী এবং আডবাণী তারা এটা করতে পারেননি, কেননা কোয়ালিশন এরা ছিল। কিন্তু সেই সময়েও কিন্তু ইশতেহারে এই কর্মসূচিগুলো থাকতো। সুতরাং সেগুলো থিওরিটিক্যালি ছিল এবং কোয়ালিশনের জন্য সেগুলোকে শিখিয়ে তুলে রাখতে হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী সেটা করে দেখিয়েছেন। সুতরাং স্বভাবতই বিজেপির যারা নিজস্ব ভোট ব্যাংক, আরএসএস এর যে ভোট ব্যাংক, 140 কোটি মানুষের দেশে সব থেকে বড় দল, শুধু ভারতের নয় গোটা পৃথিবীর। সুতরাং সেই ক্লায়েন্টেলটা আরো বেশি করে নরেন্দ্র মোদীর সঙ্গে কনসলিডেটেড হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভাবে অমিত শাহর যেটা সব থেকে বড় কৌশলগত দিক, আমরা দেখতে পাচ্ছি এবারে উত্তরপ্রদেশে অজিত সিং এর পুত্র জয়ন্ত সিং সেটা ভোটের আগে চলে এলো এনডিএ তে। সুতরাং পশ্চিম ভারতের জাট ভোট সেটা এখন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। দেবেগৌড়ার পুত্র এবং তার মানে পরিবার তারা এবারে জেডিএস তারা চলে এলো এনডিএ তে। সুতরাং ইয়েদুরাপ্পার লিঙ্গায়েত ভোটের পাশাপাশি ভোকালিকা ভোটটা তো বিজেপি কখনো পেত না। সুতরাং এইসব কাস্ট ইকুয়েশন গুলো কিন্তু এবারে ভোটের সময় হয়েছে। শুধু দুর্ভাগ্যজনক যেটা হয়েছে, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে একটা অতিরিক্ত বেশি মেরুকরণ, অর্থাৎ কিনা একটা হিন্দু এবং মুসলমান এই যে একটা মেরুকরণ এবং ধর্মীয় মেরুকরণটা রাজনৈতিক মেরুকরণে পরিণত হওয়া, এবং কিছু কিছু বিবৃতি, সেই বিবৃতিগুলো যেগুলো ইলেকশন কমিশন পর্যন্ত গেছে, সেগুলো একটা এক ধরনের কটুতা, এক ধরনের অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে। সেগুলো বোধহয় আমার মনে হয় আমার ভালো লাগেনি সেগুলো। কিন্তু সোশ্যাল মিডিয়ার ভূমিকা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু এর আগে কখনো এই ভারতের মানে নির্বাচনের সেই দীর্ঘ ইতিহাস 1951 সাল থেকে, সেখানে কিন্তু এইবারে বোধহয় প্রথম এইরকম ভাবে আমরা দেখতে পেলাম। জয়ন্তবাবু, রাহুল গান্ধীকে কিভাবে দেখলেন? রাহুল গান্ধীর যেটা মানে আমি সবসময় যেটা আমার নিজস্ব একটা অভিমত রয়েছে, খুব স্ট্রং অভিমত, সেটা হচ্ছে যে রাহুল গান্ধী মানে হি মে বি এ গুড হিউম্যান বিং, কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে রাজনীতির যে কুস্তি, সেখানে কিন্তু বারবার তিনি পরাস্ত হয়েছেন। কিন্তু তিনি শুরু করেন, শেষ করেন না। তিনি কনসিস্টেন্ট 24x7 রাজনীতিটা করেন না, যেভাবে মোদী অমিত শাহ করেন। মানে প্রচন্ড উৎসাহ নিয়ে শুরু করেন, কিন্তু তারপরে উনি হয়তো বিদেশে চলে যান। মানে একটা 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 ফুল টাইম পলিটিশিয়ান হতে গেলে তার জন্য যে বৈশিষ্ট্য এবং তা ওনার ড্রেস কোড, উনি অনেক কিছু করেন যেটা আমাদের দেশের রাজনৈতিক নেতারা এখনো সেই ওল্ড স্কুলে চলে, তাদের পোশাক আশাক। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে এরকম ভাবে একটা কাশ্মীরে একটা এরকম ভাবে টি শার্ট পরে গেলেন, যেটাতে মানে এগুলো কি কমিউনিকেশনের কোনো অসুবিধা হয় না? তো আমাকে কংগ্রেসের এক নেতা বলেছিলেন ওগুলো নাকি ইনস্টাগ্রামে সার্ভে করে দেখেন যে মানে একেবারে আজকে প্রজন্ম তারা নাকি এসব পছন্দ করে। তো আমি ঠিক জানি না মানে ওনার মানে ক্লায়েন্টেলটা ঠিক কোনটা, কিভাবে করেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বারবার ব্যর্থ হয়েছেন। কিন্তু এবারে যে ভারত জোড়ো যাত্রায় যে মানুষের একটা অসন্তুষ্ট রয়েছে, সেটা তো স্বাভাবিক, ল অফ নেচার। 10 বছর হয়ে গেল ক্ষমতায় আছে, তারপরে বিজেপির অ্যান্টি ইনকামবেন্সি হবে না। বিজেপি তো ভারতের থেকে বিচ্ছিন্ন কোনো রাজনৈতিক দল নয়, মানে সর্ব থেকে এসে যায়নি। মূল্যবৃদ্ধি হচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, বেকারি আছে, কর্মহীনতা আছে, সেগুলো তো নেই, এটা তো কেউ এখন সেইগুলোকে মূলধন করে একটা ক্যাম্পেইন গড়ে তোলা, সেটা কিন্তু কোথায় পেয়েছি আমরা? আমরা তো দেখলাম এই প্রথম আমি দেখলাম যে বিরোধীরা রাজনৈতিক ইস্যু তৈরি করে ভোটে, বিরোধীরা রাজনৈতিক ইস্যু তৈরি করে। এবারে তো দেখলাম শাসক দল ভোটের ইস্যু তৈরি করছে। মানে বোফোর্সটা কে তৈরি করেছিল? বিরোধীরা করেছিল রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত করতে। এমনকি 2G স্পেকট্রাম, মনমোহন সিং এর বিরুদ্ধে
কয়লা দুর্নীতি ইস্যু হয়েছে, এগুলো বিরোধীরা করেছে। তো এবারে বিরোধীদের মোদির বিরুদ্ধে ইস্যুটা কি ছিল? কারণে যেটা আপনি বলছিলেন নরেন্দ্র মোদী সম্পর্কে, এবারের ইলেকশন থেকে এবারের ইলেকশনেও কি ব্যক্তি ইমেজ অনেক বেশি প্রভাব ফেলছে দলের থেকেও? যেমন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, তামিলনাড়ুতে স্ট্যালিন। আমি এটা তরুণ, তোমার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। মানে ব্যক্তি, মানে এখানে পুরো ভোটটা তো পশ্চিমবঙ্গে তো মোদী বনাম মমতাই হয়েছে, এবং সমস্ত প্রার্থীর ক্ষেত্রেও কিন্তু মমতা বলেছে যে আমাকে ভোট দাও, প্রার্থীর কথা ভেবে না ভেবে আমাকে দেখে ভোট দাও। এবং এটা উত্তরপ্রদেশ থেকে কেন, গোটা দেশেই মোদীর নামে ভোট হয়েছে। মানে যতটা না যোগীর নামে ভোট হয়েছে, ইভেন গোরখপুরে পর্যন্ত মোদীর নামে ভোট হচ্ছে বটেই। তবে অনেক রিজনাল ব্যক্তিত্ব এসেছে, এমন নয় যে শুধু মোদী, বিভিন্ন রিজনাল ব্যক্তিত্ব আছে। জয়ন্তবাবু, একটু এবার শেষ মুহূর্তে একবার আপনার মতামত, আপনার দীর্ঘ অভিজ্ঞতায় কি বলছেন, আপনি যদি একটু আপনার মতামতটা জানতে চাইবো 2024 লোকসভা নির্বাচনের বিষয়ে। না, আমার কেন জানি না মনে হচ্ছে এক্সিট পোল, জানি না, একটু কারেকশন, এবং আমার মনে হচ্ছে যে একটা নরেন্দ্র মোদী ওটা মানে মনোবল বৃদ্ধি করার জন্য অধ্যক্ষ সবসময় সেনা কর্মীদের বলে, যেটা সেভাবেই বলেছে। কিন্তু কমফোর্টেবল মেজরিটি নরেন্দ্র মোদীর হবে না, এটা আমি এখনো পর্যন্ত ভাবতে পারছি না। যদি হয় সেটা, তখন সেটার বিশ্লেষণ করবো, কিন্তু এখনো পর্যন্ত আমি রাজ্যবাড়ি পরিস্থিতি দেখে বলছি মোদী সরকার গঠন করবে। অনেক অনেক ধন্যবাদ জয়ন্তবাবু হেডলাইন্স টিভির সাথে কথা বলার জন্য। সরাসরি এতক্ষণ দিল্লি থেকে ছিলেন প্রখ্যাত সাংবাদিক দেশের জয়ন্ত ঘোষাল, ওনার সাথে আমরা সরাসরি কথা বললাম। আর ইতিমধ্যেই আমরা আমাদের স্টুডিওতে আলোচনায় রয়েছেন তরুণবাবু। তরুণবাবু, সামগ্রিকভাবে ঘড়ির কাঁটা বলছে যে 6:30 পার হয়ে গিয়েছে, এবং এক্সিট পোল দেখানোর ক্ষেত্রে আর যে বার নেই, এবং বিভিন্ন যে সমস্ত সর্বভারতীয় সংবাদ মাধ্যম এবং যারা এক্সিট পোল করেন বিভিন্ন সংস্থা, তাদের এক্সিট পোল ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। আমাদের এক্সিট পোল আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, সব এক্সিট পোলের দিকেই নজর থাকবে। তরুণবাবু, সামগ্রিকভাবে এই এক্সিট পোল, যেটা আপনি জয়ন্তবাবুর কাছে প্রশ্নটা করলেন, কংগ্রেসের এই স্ট্র্যাটেজি পরিবর্তনে, যেটা শোনা যাচ্ছিল অংশ নিতে নাও পারেন বিতর্কে বা আলোচনায়, তারপরে আবার এই বৈঠক যেটা হলো আজকে, সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে তারা অংশ নেবেন, কি কাজ করলো তাহলে? কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে তারা স্টুডিওতে যাবেন। আমার ধারণা ইলেকশন কাউন্টিং হলগুলোতে এজেন্টরা যাতে যায় ঠিক মতো, তার জন্যই যাবেন। কিন্তু এক্সিট পোলের রিপোর্ট কিন্তু অলোক আসতে শুরু করে দিয়েছে। তুমি যদি আমাকে অ্যালাউ করো, আমি বলতে পারি বিভিন্ন জায়গা থেকে যায় রিপোর্ট আসছে বিজেপির দিকেই, কিন্তু রিপাবলিক ভারত যেটা দিয়েছে, বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চোখ রাখি আমাদের নিজেদের আসার আগে বলি, রিপাবলিক ভারত বলছে এনডিএ 359, ইন্ডিয়া 154। আবার ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক বলছে এনডিএ 371, ইন্ডিয়া 125। তার মানে যে দুটো রিপোর্ট আমার কাছে রয়েছে তাতে দেখা যাচ্ছে, মানে এখনো পর্যন্ত যে এক্সিট পোল অন্যান্য সর্বভারতীয় সংবাদ মাধ্যমের থেকে যেটা সামনে আসছে এখনো পর্যন্ত সেই এক্সিট পোলে যে আভাস, সেই এক্সিট পোলে সম্ভাবনা যে কেন্দ্রে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, এনডিএ সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, অর্থাৎ বিজেপির যে স্লোগান এবারে নির্বাচনে ছিল, ফির একবার মোদী সরকার, 400 পার এখনো পর্যন্ত দেখা যায়নি, 400-র কাছাকাছি, 400 400 পার সেটা এখনো দেখা যাচ্ছে না। কিন্তু দ্বিতীয় যে স্লোগানটা ছিল যে ফির একবার মোদী সরকার, এই দিকেই কিন্তু বিভিন্ন সেটাই সম্ভাবনা। আমরা চোখ রাখুন, আমরা হেডলাইন্স রিপোর্টের এক্সিট পোলও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই এক্সিট পোলে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে, ধরুন যাদের অনুকূলে এক্সিট পোলে বা আভাস যেটা সম্ভাবনা হচ্ছে না, তাহলে সেটা কতটা কি প্রভাব পড়তে পারে 4 তারিখ আস্তে আস্তে? মানুষ বড় আশাবাদী, কারণ এক্সিট পোল তো ভুল প্রমাণ হয়েছে। যদি গত বিধানসভা যে 5টা রাজ্যে ভোট হলো, আমি সেদিন কাউন্টিং এর দিন সকালেও শুনেছিলাম ছত্তিশগড়ে কংগ্রেস জিতছে। কাউন্টিং এর দিন সকালের দিকেও ট্রেন্ড ছিল, কিন্তু বেলা বাড়ার পরে ছত্তিশগড়ে কংগ্রেস হেরেছে। কোন ভোট জ্যোতিষী, কোন চ্যানেল আমার অন্তত নজরে পড়েনি, আমার ভুল হতে পারে, কংগ্রেসকে হারিয়েছিল। তারপরে তো পাল্টেছে। এক্সিট পোল একটা আভাস, এই আভাস এদিক ওদিক। তারপরে হচ্ছে তোমার একটা বড় কথা হচ্ছে লক্ষ লক্ষ ভোটার, তার মধ্যে থেকে সামান্য কিছু স্যাম্পল সার্ভে করে বোঝা সম্ভব না 2-5 হাজার 10,000
20,000 30,000, লোকসভায় 30,000 ভোটে হার জিতটা আমি বলবো হাড্ডাহাড্ডি। 30,000 ভোটের যদি সেটা হাড্ডাহাড্ডি, সেটা যে কোনো দিনই যেতে পারে। ফলে এক্সিট পোল ভুল ঠিক বলাটা একটু কঠিন, এটা নিয়ে একটা তর্ক বিতর্ক থাকছেই। তো যেটাই, হ্যাঁ, যেই দুটো এক্সিট পোল, যেটা তরুণবাবু কিছুক্ষণ আগেই বলে দিয়েছেন, যে দুটো এক্সিট পোল এখনো পর্যন্ত যে জুতি সামনে এসেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে, তরুণবাবু বলে দিয়েছেন। তারপরেও আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে ইন্ডিয়া নিউজ এবং ডি ডাইনামিক্স, ইন্ডিয়া নিউজ এবং ডি ডাইনামিক্সে যে এক্সিট পোল 2024 লোকসভা নির্বাচন নিয়ে, সেখানে এনডিএ 371টি আসন পাওয়ার সম্ভাবনা বলছে ইন্ডিয়া নিউজ এবং ডি ডাইনামিক্সের যে এক্সিট পোল, এবং ইন্ডিয়া জোট 125টি আসন এবং অন্যান্যদের 47টি আসন পাওয়ার সম্ভাবনা বলছে এক্সিট পোল ইন্ডিয়া নিউজ এবং ডি ডাইনামিক্সের। আরেকটি যেটা তরুণবাবু উল্লেখ করেছেন যে রিপাবলিক ভারত এবং মার্টিজের যে এক্সিট পোল সামনে এসেছে 2024 লোকসভা নির্বাচন নিয়ে, সেখানে বিজেপি 359টি, অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 359টি আসন পেতে পারে বলে সম্ভাবনা, 359টি আসন পাওয়ার সম্ভাবনা এক্সিট পোলে, রিপাবলিক ভারত এবং মার্টিজের এক্সিট পোলে। অন্যদিকে ইন্ডিয়া জোটের 154টি আসন পাওয়ার সম্ভাবনা, অন্যান্যদের 30টি আসন পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ যে দুটো এক্সিট পোল সামনে এসেছে এই মুহূর্তে, সেখানে স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়া নিউজ এবং ডি ডাইনামিক্স রাজ্য ভিত্তিক পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসন। তরুণবাবু, ভেরি ইন্টারেস্টিং, বিজেপি 21টি পেতে পারে বলে ইন্ডিয়া নিউজ এবং ডি ডাইনামিক্স এর এক্সিট পোলে বলা হচ্ছে। বিজেপির 21টি আসন পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ গত লোকসভা নির্বাচনে 18টি আসন ছিল, সেখান থেকে 3টি আসন বাড়ার সম্ভাবনা দেখানো হচ্ছে ইন্ডিয়া নিউজ এবং ডি ডাইনামিক্স এর যে এক্সিট পোল। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 19টি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 3টি আসন কমে যেতে পারে, এবং কংগ্রেসের গতবারে 2টি আসন ছিল, এবার তারা সেই 2টি আসন ধরে রাখতে পারছে এমনটাই সম্ভাবনা। বামফ্রন্ট খাতা খুলছে না, অর্থাৎ কংগ্রেস লেফট আলাদা দেখালো, বামফ্রন্ট এবং কংগ্রেস জোটেরই 2টি আসন থাকছে কংগ্রেসের। তরুণবাবু, স্বাভাবিকভাবেই এক্সিট পোল, এই এক্সিট পোল, যেহেতু পশ্চিমবঙ্গ আপনি ঘুরেছেন বিভিন্ন জায়গায় নির্বাচনী কভারেজে, এটা নিরিখে কি বলবেন এই এক্সিট পোলের লড়াই? আমরা তো এটাই বলছিলাম, বামফ্রন্টের ভোট বাড়বে, আসন বাড়বে না, সেটাই রিফ্লেক্ট হয়েছে, এটাই আমরা আলোচনা করছিলাম। বিজেপির 19 বলেছে, তৃণমূলের 21 বলেছে, আমি তো বলছিলাম 18 থেকে 5 যোগ করলে 23ও হতে পারে, 13ও হতে পারে। এগুলো মার্জিনাল সিট গুলোতে কি হবে এটা বলাটা খুবই মুশকিল। জিনিস পরিষ্কার, মর্নিং শোজ দ্য ডেজ, একদম মর্নিং শোজ দ্য ডেজ। আরো 2টি এক্সিট পোল, আরো 2টি সর্বভারতীয় এক্সিট পোল আমাদের সামনে আসছে। এই দুটি হলো রিপাবলিক টিভি এবং পি মার্কিউ। রিপাবলিক টিভি না, ওটা আগেরটা ছিল রিপাবলিক ভারত এবং মার্টিজের, আর এটা হচ্ছে রিপাবলিক টিভি এবং পি মার্কিউ যে এক্সিট পোল। সেখানে এনডিএ জোট 359টি আসন পাওয়ার সম্ভাবনা এবং ইন্ডিয়া জোটের 154টি আসন পাওয়ার সম্ভাবনা। আরেকটি এক্সিট পোল সামনে আসছে TV5 তেলেগু। স্বাভাবিকভাবে দক্ষিণ ভারতের দিকে এবার বিজেপি যথেষ্ট আশাবাদী, দক্ষিণ ভারতে ভালো ফলাফল করা নিয়ে। TV5 তেলেগু কি বলছে? 359টি আসন পাওয়ার সম্ভাবনা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইন্স ত্রিপুরার পর্দায় সেই বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সর্বভারতীয় যে এক্সিট পোল, 359টি, TV5 তেলেগু 359টি আসন পাওয়ার সম্ভাবনা এনডিএ জোটের। ইন্ডিয়া জোটের 154টি আসন পাওয়ার সম্ভাবনা এবং অন্যান্যদের 30টি আসন পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ এখনো পর্যন্ত যে কটা এক্সিট পোল সামনে এসেছে, সেই এক্সিট পোলে কিন্তু আরো একবার কেন্দ্রে এনডিএ সরকার, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সরকার গড়ার সম্ভাবনারই আভাস দেখানো হচ্ছে। অর্থাৎ হ্যাট্রিক, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের হ্যাট্রিক হবার সম্ভাবনা এখনো পর্যন্ত যা এক্সিট পোলের সামনে আসছে এখনো পর্যন্ত, এবং সবটাই কিন্তু এক্সিট পোল, এটা কিন্তু কোনো চূড়ান্ত ফলাফল আমাদের এক্সিট পোল একদম আসেনি। এখন আমাদের এক্সিট পোল এখনো করিনি, ধৈর্য ধরুন। যেটা হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু পাশাপাশি অন্যান্য যে সর্বভারতীয় সংবাদ মাধ্যম এবং সংস্থাগুলির যে এক্সিট পোল রয়েছে সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এখনো পর্যন্ত যে 4টি এক্সিট পোল আমাদের সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে রিপাবলিক ভারত এবং ম্যাট্রিজ 353 থেকে 368টি আসন
এনডিএ জোটকে পাওয়ার সম্ভাবনা বলছে। ইন্ডিয়া জোটের আসন পাওয়ার সম্ভাবনা 118 থেকে 133, অন্যান্যদের আসন পাওয়ার সম্ভাবনা 43 থেকে 48। তাহলে এখনো পর্যন্ত যে এক্সিট পোলগুলি সামনে এসেছে সেখানে কেন্দ্রে পুনরায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়ার সম্ভাবনা আভাস দেখা যাচ্ছে, সম্ভাবনা দেখা যাচ্ছে। তোমরা সামগ্রিকভাবে এবারের যে নির্বাচন, আপনার কি মনে হয় যে কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট ইস্যু ছিল, নাকি এক এক সময় এক এক রকম ইস্যু? মূলত যেটা ইন্ডিয়া জোটের বিরোধীদের, যে এই যে রাহুল গান্ধী অনেক সময় বিভিন্ন জনসভায় দেখা গেছে যে উনি সংবিধান নিয়ে জনসভায় বক্তৃতা দিচ্ছেন, সংবিধান বাঁচাও, সংবিধান রক্ষা করার, এবং স্বাভাবিকভাবেই অন্যদিকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব একদিকে, আবার বিজেপির যে ছিল যে উন্নয়ন বিকাশ সেগুলো, এবং শক্তিশালী ভারত, বিকাশ উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া ভারতকে, সেই বিষয়গুলো। তো মূলত কি কোনো আলাদা করে নির্দিষ্ট ইস্যু ছিল, নাকি মনে হয় যে আপনার একাধিক ইস্যু এবারের নির্বাচনে, লোকসভা নির্বাচনে কাজ করেছে? দেখো, আমরা বাঙালিরা তো বটেই, ভারতীয়রা ব্যক্তি পূজায় বেশি বিশ্বাস করি। এটা আমাদের একটা ঘটনা, আমরা ব্যক্তিকে সংগঠনের উপরে রাখি। জয়ন্তদাও তাই বলছিলেন অনেকটা, যে নরেন্দ্র মোদীর ইমেজ, ব্র্যান্ড ইকুইটি, এই মোদি ফ্যাক্টরের বিকল্প বিরোধীরা কিছু আনতে পারেনি, মুখ আনতে পারেনি। আচ্ছা। এবং নরেন্দ্র মোদী, এটা আমার যেন কেন মনে হয়েছে, ইলেকশনটাকে বিজেপি চেয়েছেও বোধহয় মোদি বনাম আদার্স। আচ্ছা। বিজেপি বনাম কংগ্রেস নয়, বিজেপি বনাম অন্য কিছু নয়, মোদি বনাম আদার্স। এই ইলেকশনটা হয়ে গেছে সেই জিনিসটাই। ফলে যেটা হচ্ছে এবারের নির্বাচনে এখনই এক্সিট পোল দেখে যেটা মনে হচ্ছে যে মোদি ছাড়া গতি নেই। একদমই। বিকল্প মুখ কোথায়? সেটাই। মোদির বিকল্প মুখ কোথায়? সেটাই। তরুণবাবু, আমাদের এক্সিট পোল অর্থাৎ হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের এক্সিট পোল চলে এসেছে, যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এবং বরাবরের মতো যে নির্বাচনে আমরা এক্সিট পোল করে থাকি, এবারেও 2024 লোকসভা নির্বাচনে আপনাদের জানিয়েছিলাম যে আমরা এক্সিট পোল দেখাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনেই। যে সময়সীমা ছিল সেই সময়সীমার আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনেই আমরা অনুষ্ঠান করছি, এবং এখন এক্সিট পোল সামনে আসতে শুরু করেছে, দেখানো হচ্ছে, এবং হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক, মাফ করবেন, রাজ্য ভিত্তিক পরিসংখ্যান আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং পাশাপাশি সামগ্রিক যে ফলাফল আসতে পারে সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা প্রথমে একটু পশ্চিমবঙ্গের দিকে যাব। তামিলনাড়ু আগে দেখাই। দক্ষিণ ভারত, তরুণবাবু, দক্ষিণ ভারত নিয়ে বিজেপি বেশ আশাবাদী, অনেক কিছু নির্ভর করছে। তামিলনাড়ুতে মোট লোকসভা আসন 39টি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইন্স ত্রিপুরায় 39টি লোকসভা আসন রয়েছে তামিলনাড়ুতে। এনডিএ 0 থেকে 5টি আসন পাওয়ার সম্ভাবনা এনডিএ জোটে, এনডিএর, এবং অন্যদিকে ইন্ডিয়া জোটের 34 থেকে 38টি আসন পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ বলা যেতে পারে খুব একটা যে এনডিএ জোটের এখানে আসা মতো আশান্বিত হওয়ার খুব একটা, বা চওড়া হাসি হওয়ার কোনো খুব একটা কারণ, বরং কংগ্রেসের আত্মবিশ্বাস ফিরে যেতে পারে। যা বলছিলাম তার বিপরীতে গিয়ে হেডলাইন্স ত্রিপুরার এবং জন কি বাতের এক্সিট পোল অনুযায়ী কংগ্রেসরা এবার একটু আত্মবিশ্বাসী হতে পারে, কারণ তামিলনাড়ুতে একদম বিরাট সাফল্য পাচ্ছে, এবং যদি এটা সঠিক হয়, হ্যাঁ যদি সঠিক হয়, আবারও বলছি এটা সম্ভাবনা, এটা একটা আভাস, এবং রাজনৈতিক দল ভিত্তিকও এখানে এই জন কি বাতের এবং হেডলাইন্স ত্রিপুরার তামিলনাড়ুতে আমরা তুলে ধরেছি। আমরা একটু আমার সহকর্মী বাপিদাকে বলবো একটু আমরা যে তামিলনাড়ুতে যে রাজনৈতিক দল ভিত্তিক পরিসংখ্যানটা দেওয়া হয়েছে সেটা একটু সেটাও বলে নিচ্ছি। বিজেপি পেতে পারে 0 থেকে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 7 থেকে 9টি আসন, ডিএমকে পেতে পারে 19 থেকে 22টি আসন, জেইউএমএল পেতে পারে 1টি আসন। পরবর্তী যে যদি সম্ভব হয়, যদি লোগোটা একটু যদি সরানো সম্ভব হয়, পিএমকে 0 থেকে 1টি আসন পাওয়ার সম্ভাবনা, এবং এএমএমকে 1টি আসন পাওয়ার সম্ভাবনা। এটা হলো তামিলনাড়ুর চিত্রটা। 39টি লোকসভা আসন, এনডিএ জোট 0 থেকে 5টি আসন পেতে পারে, এবং ইন্ডিয়া জোট 34 থেকে 38টি আসন পাওয়ার সম্ভাবনা। সুইপ করছে একেবারে ডিএমকে স্টালিনের নেতৃত্বে যে দল, একেবারে বলা যেতে পারে একচ্ছত্র আধিপত্য। এবং তামিলনাড়ুর যে 39টি আসন সেটার আমরা একটা সম্ভাবনা এক্সিট পোল আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখবো পরবর্তী রাজ্য কি রয়েছে, পরবর্তী রাজ্য কি বলছে, দেখা যাবে।
42টি লোকসভা আসন, 42টি লোকসভা আসন। তরুণ বাবু, আপনি আপনাদের স্বাভাবিকভাবে বেশ ইন্টারেস্টিং, আপনি বিভিন্ন লোকসভা কেন্দ্রে গিয়ে নির্বাচনী কভারেজ করেছেন। বিজেপি 21 থেকে 26টি আসন পেতে পারে, মারাত্মক রেজাল্ট বিজেপির জন্য। 21 থেকে 26টি মারাত্মক সাফল্যের সম্ভাবনার কথা বলা হচ্ছে হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল। গতবার 18টি আসন ছিল 2019 লোকসভা নির্বাচনে, এবার সেই আসন সংখ্যা বেড়ে 21 থেকে 26টি আসন পাওয়ার সম্ভাবনা হতে পারে পশ্চিমবঙ্গে বিজেপির। কংগ্রেসের 2টি থেকে বা খাতা শূন্য আসনের সম্ভাবনা হতে পারে। তৃণমূল কংগ্রেস কমে যেতে পারে, অনেকটাই কমে যেতে পারে। 22টি আসন ছিল গত লোকসভা নির্বাচনে। জন কি বাত এবং হেডলাইন্স ত্রিপুরার যে এক্সিট পোল, সেখানে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল 18 থেকে 16টি আসন পাওয়ার সম্ভাবনা এবারের লোকসভা নির্বাচনে এক্সিট পোলে বলা হচ্ছে জন কি বাত এবং হেডলাইন্স ত্রিপুরার। এবং বামফ্রন্ট খাতা খুলতে পারে, 1টি থেকে 1টি আসন পাওয়ার সম্ভাবনা, আবার খাতা নাও খুলতে পারে সিপিএম। মাফ করবেন, সিপিএম এখানে বলা হয়েছে 1 থেকে 0টি আসনের সম্ভাবনার কথা বলা হয়েছে। আমরা এরকমই বলছিলাম, আমরা এক্সিট পোল ছাড়াই আমরা এই ধরনেরই বলছিলাম, অপ্রত্যাশিত কোনো ফল নয়। সিপিএম একটা বললাম 2টো আসনের সেকেন্ড পজিশন, এটা ঠিকই আছে, মার্জিনাল সিট ঠিক আছে। পশ্চিমবঙ্গ মোটামুটি এরকম হতে পারে 21 থেকে 26 গ্যাপটাও 5-এর। 21 থেকে 26 গ্যাপে আমরা দেখবো এবার পরবর্তী রাজ্য কি রয়েছে। আমরা তামিলনাড়ু তুলে ধরলাম আপনাদের সামনে, পশ্চিমবঙ্গ তুলে ধরলাম আপনাদের সামনে, এবং পরবর্তী রাজ্য আমরা চলে যাব কি যেখানে লোকসভার আসন সংখ্যার নিরিখে, যেখানে বেশি লোকসভা আসন সংখ্যার নিরিখ বেশি, দেখে নেব কোন রাজ্য রয়েছে। হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 39টি আসন লোকসভা আসন তামিলনাড়ুতে, সেটারও আমরা সম্ভাবনা তুলে ধরলাম এক্সিট পোলে। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসন। এবারে এই যে এক্সিট পোল, সেখানে যে সম্ভাবনা, এক্সিট পোলে যে সম্ভাবনা, সেখানে বিজেপি অনেকটাই অগ্রগতি করতে পারে বলে এমনই ইঙ্গিত বা এমনই আভাস দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। 21 থেকে 26টি। আপনারা জানেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পশ্চিমবঙ্গে গিয়ে একাধিক প্রচার করেছেন দলীয় প্রার্থীদের সমর্থনে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিক জনসভা রোড শো করেছেন পশ্চিমবঙ্গে, এবং ত্রিপুরা থেকেও বিজেপির যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তারা গিয়ে পশ্চিমবঙ্গে প্রচার করেছেন, এবং স্বাভাবিকভাবেই 21 থেকে 26টি। এটা ইন্টারেস্টিং আওয়াজ আসছে। হ্যাঁ তরুণ বাবু, কর্ণাটক ও মহারাষ্ট্র নিয়ে অনেকে বলেছিল বিজেপির একটা সেটব্যাক হবে, কিন্তু দেখা যাচ্ছে এনডিটিভির অনুযায়ী, প্রেডিকশন অনুযায়ী কর্ণাটক এবং ইয়েতে আমরা একেবারে ভালো ফল। তরুণ বাবু, চূড়ান্ত যে এক্সিট পোল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এবং জন কি বাতের, সেটা আমাদের সামনে চলে এসেছে। আমরা তুলে ধরছি আপনাদের সামনে জন কি বাত এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 লোকসভা নির্বাচনের এক্সিট পোল। এনডিএ জোট পেতে পারে 377টি আসন, অর্থাৎ গতবারের থেকে 15টি আসন প্লাস মাইনাসের সম্ভাবনা। 377টি আসন পেতে পারে এনডিএ জোট। ইন্ডিয়া জোট পেতে পারে 151টি আসন, অন্যান্যরা পেতে পারে 15টি আসন। ভোট শেয়ার এনডিএ হতে পারে 50% সম্ভাবনা, ইন্ডিয়া জোটের 35% ভোট শেয়ার সম্ভাবনা, অন্যান্যদের 15%। এবং সিট শেয়ার বিজেপি একা পেতে পারে 327টি, অর্থাৎ গতবারের থেকে 15টি প্লাস মাইনাসের সম্ভাবনা। গতবার যেটা আমরা আপনাদের সামনে পরিসংখ্যান তুলে ধরেছিলাম, গতবারের থেকে অনেক বেশি 303টা ছিল, 24টা বেড়ে যাওয়ার সম্ভাবনা। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছিল 303টি। এবার এক্সিট পোল হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের এক্সিট পোল বলছে বিজেপি একাই 327টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস, তরুণবাবু আপনার সেই 52 ফিগারই কাজ করছে যে 52 বাড়ার সম্ভাবনা নেই, কমারও দাঁড়িয়ে কংগ্রেস। গত লোকসভা নির্বাচনেও কিন্তু, অর্থাৎ 19 লোকসভা নির্বাচনেও 52টি আসন, সম্ভবত 52ই হবে, যদিও ব্রেকিং নিউজের যে ডেটটা রয়েছে 52, ভুল না হয়ে থাকলে 52টি আসন পেতে ভোট শেয়ার বিজেপির ভোট শতাংশ হতে পারে 42% সম্ভাবনা, কংগ্রেসের 18% সম্ভাবনা, অর্থাৎ 400 পার না হলেও 400-র কাছাকাছি। তবে হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল, সেখানে এনডিএ জোটই সরকার গড়তে চলেছে বলে সম্ভাবনা এবং আভাস পাওয়া যাচ্ছে। 377টি আসন পেতে পারে এনডিএ জোট, বিজেপি একা পেতে পারে 327টি আসন, এমনই সম্ভাবনা, এমনই ইঙ্গিত, এমনই আভাস হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এবং জন কি বাতের যে এক্সিট পোল। তরুণবাবু, সবচেয়ে বড় কথা এবারের ভোটে বিজেপি না এনডিএ 50% ভোট পেয়ে সরকার করতে পারে, এটা কিন্তু বড় ব্যাপার। গত বছর আমার অ্যাকচুয়াল ফিগারটা মনে নেই, 42% ভোট তো বিজেপি ছিল না, 36, 37 এরকম একটা পার্সেন্টেজ ছিল, অ্যাকচুয়ালি মনে পড়ছে না। এবার কিন্তু বিজেপি যদি এটা ঠিক হয়, জন কি বাতের যদি এই
প্রেডিকশন ঠিক হয়, এক্সিট পোল যদি ঠিক হয়, তাহলে আরো বেশি ক্ষমতা নিয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে এবং কংগ্রেস আরো খারাপ ফলের দিকে যাচ্ছে এত কিছুর পরেও। এবং মানে যে একটা ওয়েভ ছিল সেই ওয়েভটা আমরা কেউ ধরতে পারিনি, ওয়েভ না থাকলে আসনটা বাড়ে না। প্রশান্ত কিশোর কিন্তু এরকম একটা আভাস দিয়েছিল। 37% বিজেপির গত লোকসভা নির্বাচনে ভোট ছিল, 37.36%, এবার সেটা 42% হয়ে গেছে এবং এনডিএ ছিল 44.88%। তাহলে উভয়েরই ভোট অনেকটাই বেড়েছে। এইটা কিন্তু অনেকটাই স্বস্তি দেবে বিজেপি নেতাদের। এখন দেখার আসল ফলাফল কি হয়, আসল ফলাফল কি হয়। আরো একটা এক্সিট পোল তন্ময়বাবু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পিএমএআরকিউ এক্সিট পোল 272 হাফওয়ে মার্ক দেখানো হচ্ছে এবং পিএমএআরকিউ যে এক্সিট পোল সেখানে এনডিএ জোট, এখানেও কিন্তু এনডিএ জোটেরই দিকে পাল্লা ভারী সম্ভাবনা দেখানো হচ্ছে। 359টি আসন এনডিএ জোট পেতে পারে বলে এই পিএমএআরকিউ যে এক্সিট পোল সেখানে এই সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং ইন্ডিয়া জোটের 154টি আসন পাবার সম্ভাবনার কথা বলা হচ্ছে এই পিএমএআরকিউ যে এক্সিট পোল। অর্থাৎ যে কটা এক্সিট পোল তরুণবাবু এখনো পর্যন্ত সামনে এসেছে সবকটা সেই কটা এক্সিট পোলেই কিন্তু কেন্দ্রে বিজেপি আবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়তে চলেছে। অর্থাৎ টানা তৃতীয়বার হ্যাট্রিক হতে চলেছে সম্ভাবনা এরকমই ইঙ্গিত, এরকমই আভাস। ম্যাট্রিজ আরো একটি এক্সিট পোল সামনে আসছে। ম্যাট্রিজের যে এক্সিট পোল সেখানে 2024 লোকসভা নির্বাচন নিয়ে সেখানে এনডিএ 353 থেকে 368টি আসন পেতে পারে সম্ভাবনা আসন পাবার, ইন্ডিয়া জোটের 118 থেকে 133টি আসন পাবার সম্ভাবনা এবং অন্যান্যদের 43 থেকে 48টি আসন পাবার সম্ভাবনা। এনডিটিভি পোল অফ পোলস এই এক্সিট পোল গড় করে, তাতে দেখা যাচ্ছে এনডিটিভি পোল অফ পোলস এনডিএ 365 এনডিএ, ইন্ডিয়া জোট মানে কংগ্রেসের ইন্ডিয়া জোট 142, 36 আদার্স। একদমই তরুণবাবু যে পরিসংখ্যানটা তুললেন যে এনডিটিভির পোল অফ পোলস অর্থাৎ সবগুলোর পোল অফ পোলস সেখানেও যে এক্সিট পোল সামনে আসছে সেখানে তরুণবাবু বললেন 400 কাছাকাছি 365 পোল অফ পোলস এনডিটিভির, যেটা তরুণবাবু এইমাত্র ওনার সামনে এসেছে তথ্য, সেই তথ্যটা উনি তুলে ধরলেন। 365টি আসন পেতে পারে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট পেতে পারে তরুণবাবু, ইন্ডিয়া জোট পেতে পারে 142টি আসন, 142টি আসন পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ এনডিটিভির যে পোল অফ পোলস সেখানেও কিন্তু দেখানো হচ্ছে যে কেন্দ্রে সরকার গড়তে পারে, সরকার গড়ার সম্ভাবনা এনডিএ জোটের বিজেপি নেতৃত্বাধীন। অর্থাৎ এখনো পর্যন্ত যে কটা এক্সিট পোল সামনে এসেছে সেখানে কিন্তু সব কটাতেই কেন্দ্রে ফের প্রত্যাবর্তন হতে চলেছে, ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়তে চলেছে এমনই সম্ভাবনা, এমনই ইঙ্গিত, এমনই আভাস দেখানো হচ্ছে। আরো স্পষ্ট করে বললে সবকটা এক্সিট পোলই বলছে এখনো পর্যন্ত আপনার সামনে যেগুলো এসছে একদম 350 প্লাস এনডিএ পাচ্ছে। একদমই 400 পার না হলেও 350 ক্রস করে যাচ্ছে এনডিএ জোট, এমনটাই আভাস, এমনটাই ইঙ্গিত, এমনটাই সম্ভাবনা সবকটি এক্সিট পোলে, প্রায় সবকটি এক্সিট পোল। এবং আমাদের হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল 2024 লোকসভা নির্বাচনে সেখানে এনডিএ জোট 377টি আসন পাওয়ার সম্ভাবনা। আপনাদের আবারও জানাই যে এই মুহূর্তে টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, তবে আপনাদের আবারও জানিয়ে রাখি এটা এক্সিট পোল, এটা কিন্তু কোনো চূড়ান্ত ফলাফল নয়, এটা একটা সম্ভাবনা, একটা আভাস। চূড়ান্ত ফলাফল জানা যাবে 4 জুন 2024, কিন্তু এক্সিট পোল একটা সম্ভাবনা, একটা আভাস। আপনাদের আবারও জানিয়ে রাখি হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল সেখানে 377টি আসন পেয়ে পাওয়ার সম্ভাবনা, 377টি আসন পাওয়ার সম্ভাবনা এনডিএ জোটের এবং ইন্ডিয়া জোটের আসন পাওয়ার সম্ভাবনা 151টির। আবার থামাচ্ছি, জন কি বাতকে কোট করে এনডিটিভি জানাচ্ছে অল ইন্ডিয়া লেভেলে বিজেপির এনডিএ 362 থেকে 392 সিট পেতে পারে। মানে জন কি বাত আবারও জানিয়ে রাখি তরুণবাবু যে পরিসংখ্যানটা দিলেন এনডিটিভির যে পরিসংখ্যানটা সামনে আসছে জন কি বাতকে ধরে নিয়ে নাকি তরুণবাবু এক্সিট পোল 362 থেকে 392 আর ইন্ডিয়া জোট 141 থেকে 161, অর্থাৎ 400 কাছাকাছি, 400 একেবারে কাছাকাছি, 362 থেকে 392 এনডিএ জোটের পাওয়ার
আসন পাওয়ার সম্ভাবনা এনডিটিভির যেটা বলা হচ্ছে পোল অফ পোলস নাকি সেটাই পোল অফ পোলস না, জন কি বাত। আচ্ছা, জন কি বাতকে উদ্ধৃত করে এনডিটিভির যেটা তরুণবাবু জানালেন যে 362 থেকে 392টি আসন পাওয়ার সম্ভাবনা এনডিএ জোটের। তবে আপনাদের সামনে জানাই যে হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের এক্সিট পোল 2024 লোকসভা নির্বাচনে আপনারা সামনে দেখতে পাচ্ছেন একেবারে টিভির এনডিএ জোট 377টি আসন পাওয়ার সম্ভাবনা, 377টি আসন পাওয়ার সম্ভাবনা। একটা আভাস, আবারও বলছি আপনাদের যে এটা কোনো চূড়ান্ত ফলাফল নয়, এটাই যে ঠিক হবে এমন নয়, এটাই যে ভুল হবে এমন নয়, এটা একটা আভাস, এটা একটা ইঙ্গিত, এটা একটা সম্ভাবনা, একটা আভাস, একটা সম্ভাবনা। আবারও আপনাদের পর্দায় টিভি স্ক্রিনে হেডলাইন্স ত্রিপুরা পর্দায় দেখতে পাচ্ছেন যে হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল, সেখানে এনডিএ জোট 377টি আসন পেতে পারে। 377টি আসন পাওয়ার সম্ভাবনা এনডিএ জোটের। ইন্ডিয়া জোটের 151টি আসন পাওয়ার সম্ভাবনা, অন্যান্যদের 15টি আসন পাওয়ার সম্ভাবনা। ভোট শেয়ারে এনডিএ জোট 50% ভোট পেতে পারে, পাওয়ার সম্ভাবনা। ইন্ডিয়া জোটের 35% ভোট পাওয়ার সম্ভাবনা। সিট শেয়ারে বিজেপি একা 327টি আসন পেতে পারে বলে সম্ভাবনা বলা হচ্ছে। বিজেপির একা 327টি আসন পাওয়ার সম্ভাবনা। হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের এক্সিট পোলে কংগ্রেসের 52টি, কংগ্রেস একার পক্ষে 52টি আসন পাওয়ার সম্ভাবনা হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের এক্সিট পোলে। বিজেপি একা ভোট শতাংশ পেতে পারে 42% এবং কংগ্রেসের 18%, এমনটাই কিন্তু আভাস, এমনটাই সম্ভাবনা হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের এক্সিট পোলে। পশ্চিমবঙ্গ নিয়ে আমরা বললাম জন কি বাত, আমাদের জন কি বাত শুধু নয়, আরো দুটি ইয়েতে এক্সিট পোলে বলা হয়েছে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে আছে। তো স্বাভাবিকভাবে খুব ইন্টারেস্টিং। আমার এখন এটা দেখে মনে হচ্ছে, আমার এক বন্ধু বিজেপি নেতা এবং আসামের প্রাক্তন বিধায়ক, সে আমাকে বলেছিল, সে 3টে জিনিস প্রেডিক্ট করেছিল, তার 3টে বক্তব্য ছিল আমার কাছে। এক হচ্ছে বিজেপি এনডিএ অল ইন্ডিয়া লেভেলে 407 আসন পাবে, 407। আচ্ছা, পশ্চিমবঙ্গে বিজেপি 24টা পাবে। হ্যাঁ। আর একটা বলেছিল ঘাটাল, যেখানে দেব এবং বিরন লড়ছে, সেখানে দেব 30,000 ভোটে হেরে যাবে। এই 3টের প্রেডিকশন ছিল। গতকালকে গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করে একই কথা আমার সেই বন্ধুটি বলেছে, তার নাম হচ্ছে শিরাদিত্য দেব, সে বিজেপির প্রাক্তন বিধায়ক। এখন যেদিকে ট্রেন্ড যাচ্ছে, শিলাদিত্যর প্রেডিকশন মিলে গেলেও আমি অবাক হব না, কারণ শিলা আরএসএস এর পুরনো লোক, আমার অনেক পুরনো বন্ধু। আমি একটু মস্করা করেছিলাম, কিন্তু এখন দেখছি রেজাল্টটা ওইদিকেই ইঙ্গিত দিচ্ছে বা ওইদিকেই সম্ভাবনা এরকম বলছে। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারত, পশ্চিমবঙ্গে বিজেপি এক্সিট পোল যা দেখানো হলো, সেখানে পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাওয়ার সম্ভাবনা। গত লোকসভা নির্বাচনের যে ভোট দেখার একটু পশ্চিমবঙ্গে আসন বাড়তে পারে বিজেপির, এমনই সম্ভাবনা বলা হচ্ছে এক্সিট পোলে। হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল, সেখানে কিন্তু বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপির আসন, এবারে লোকসভা আসন বাড়ার সম্ভাবনা সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। এবং সামগ্রিকভাবে এখনো পর্যন্ত যতগুলো এক্সিট পোল সামনে এসেছে, প্রায় সবকটাতেই কিন্তু দেখা যাচ্ছে যে পাল্লা ভারী এনডিএ, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের পাল্লা ভারী বিজেপির, এবং কেন্দ্রে আরো একবার সরকার গড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সরকার গড়ার আভাস সবটাই। আবারও আপনাদের বলে রাখি যে এটা এক্সিট পোল, এটা কোনো ফলাফল নয়, এটা একটা আভাস, এটা একটা সম্ভাবনা। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 জুন 2024, সেদিনই পরিষ্কার হবে কেন্দ্রে কি হতে চলেছে, পরিবর্তন না প্রত্যাবর্তন। তবে আজকে 1 জুন 7ম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে যে এক্সিট পোল গুলো সামনে, যে সময় গাইডলাইন ছিল যে সন্ধ্যে 6:30টার আগে পর্যন্ত আজকে এক্সিট পোল দেখানো যাবে না, তারপরে সেই গাইডলাইন মেনে অর্থাৎ সন্ধ্যে 6:30টার পর থেকে যে এক্সিট পোল গুলো সামনে আসতে শুরু করেছে, সেই এক্সিট পোল গুলোতে আজকে যে এক্সিট পোল গুলো দেখানো হচ্ছে সন্ধ্যে 6:30টার পর থেকে, সেই এক্সিট পোল গুলোতে যে সম্ভাবনা, যে আভাস, সেখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী, এনডিএর পাল্লা ভারী এবং স্বাভাবিকভাবেই সেই আভাসে, সেই সম্ভাবনায় কেন্দ্রে আবারও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়ার সম্ভাবনার, গড়ার আভাসের কথা বলা হচ্ছে। কংগ্রেসের জন্য বা ইন্ডিয়া জোটের জন্য এই এক্সিট পোল খুব একটা আশাব্যঞ্জক নয়, খুব একটা চওড়া হাসি যে তাদের দিকে এনে দিচ্ছেন এই এক্সিট পোল, এমনটা কিন্তু নয়। এই মুহূর্তে পোল অফ পোলস পশ্চিমবঙ্গে তরুণবাবু 42টা, ইন্ডিয়া নিউজ এবং ডি ডাইনামিক্সের পোল অফ পোলস, বিজেপি 21টি আসন পাওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে, 42টি লোকসভা আসনের মধ্যে বিজেপির 21টি আসন পাওয়ার সম্ভাবনা, তৃণমূল কংগ্রেসের 19টি আসন পাওয়ার সম্ভাবনা, কংগ্রেসের 2টি আসন পাওয়ার সম্ভাবনা, বামফ্রন্ট খাতা নাও খুলতে পারে।
খাতা খোলা, বামফ্রন্টে ঝুলিতে শূন্য দেখা সম্ভাবনা এবং অন্যান্যদের ঝুলিতে দুটি আসন পাওয়ার সম্ভাবনা। অন্যান্যদের দুটি বলতে পশ্চিমবঙ্গে অন্যান্য বলতে রয়েছে আইএসএফ, আর তো কেউ নেই না, ওই সেই টিএমসি, কংগ্রেস, লেফট, আইএসএফ দুটো আসন পাবে এবং কংগ্রেস আমার এটা বিশ্বাসযোগ্য মনে হয়। কংগ্রেস এবং লেফট তো একই সাথে, বাম কংগ্রেস তো জোট হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা পেলে করছে। কংগ্রেসই দুটো পাবে, লেফট পাবে না, লেফটকে আলাদা রেখেছে। কিন্তু এই আদার্স দুটো, এটা আমার মাথায় ঢুকছে না। এটা যারা ওনারাই বলতে পারবেন, আইএসএফ যদি দুটো আসন পেয়ে যায়, এটা কিন্তু মানে বিরাট ব্যাপার হবে, বিরাট ব্যাপার। এটা ওনারা গত বিধানসভায় অবশ্য আইএসএফ একমাত্র একটা সিট পেয়েছিল, কংগ্রেস সিপিএম পায়নি, ওনারাই বলতে পারবেন। কিন্তু ওইটা আমার কাছে একটু অবাক। এক ঝলক আরো একবার বিভিন্ন এক্সিট পোল গুলোর দিকে নজর রাখা যাক। ইন্ডিয়া নিউজ এবং ডি ডাইনামিক্স, এনডিএ জোট 371টি আসন পাবার সম্ভাবনা, ইন্ডিয়া জোট 125টি আসন পাবার সম্ভাবনা, অন্যান্যদের 47টি আসন পাবার সম্ভাবনা। রিপাবলিক ভারত ম্যাট্রিক্স 353 থেকে 368টি আসন পাবার সম্ভাবনা ইন্ডিয়া জোটের, রিপাবলিক ভারত এবং ম্যাট্রিক্সের এক্সিট পোলে। ইন্ডিয়া জোটের 118 থেকে 133টি আসন পাবার সম্ভাবনা এবং অন্যান্যদের 43 থেকে 48টি আসন পাবার সম্ভাবনা। রিপাবলিক টিভি এবং পিএমএআরকিউ, রিপাবলিক টিভি এবং পিএমএআরকিউর যে এক্সিট পোল, সেখানে এনডিএ জোটের 359টি আসন পাবার সম্ভাবনা, ইন্ডিয়া জোটের 154টি আসন পাবার সম্ভাবনা এবং অন্যান্যদের 30টি আসন পাবার সম্ভাবনা। টিভি5 তেলেগুর যে এক্সিট পোল, সেখানে এনডিএ জোটের টিভি5 তেলেগুর যে এক্সিট পোল, সেখানে এনডিএ 359টি আসন পাবার সম্ভাবনা, ইন্ডিয়া জোটের 154টি আসন পাবার সম্ভাবনা এবং অন্যান্যদের 30টি আসন পাবার সম্ভাবনা। এবং হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল, হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল, সেখানে এনডিএ জোটের 377টি আসন পাবার সম্ভাবনা দেখতে পাচ্ছেন হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। জন কি বাত এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই এক্সিট পোল, ইন্ডিয়া জোটের 377টি আসন পাবার সম্ভাবনা এবং ইন্ডিয়া জোটের 151টি আসন পাবার সম্ভাবনা, অন্যান্যদের 15টি আসন পাবার সম্ভাবনা। সামগ্রিকভাবে এই চিত্রটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে যতগুলি এক্সিট পোল সামনে এসেছে, সবগুলি এক্সিট পোলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের পাল্লা ভারী এবং একটা সম্ভাবনা, একটা আভাস যে কেন্দ্রে আবার বিজেপির সরকার গড়ার সম্ভাবনা, এরকমই আগাম একটা সম্ভাবনা, আভাস একটা দেখা যাচ্ছে এক্সিট পোলে। তবে সবকটা এক্সিট পোলে এখনো পর্যন্ত যতগুলি এক্সিট পোল সামনে এসেছে, সবকটা এক্সিট পোলেই কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের পাল্লা ভারী। এই যে সম্ভাবনা বলা হচ্ছে এক্সিট পোলে, কে কোন দল, কোন দলের কোন জোট কতগুলি আসন পেতে পারে, তার একটা সম্ভাবনা এক্সিট পোলে দেখানো হচ্ছে, একটা আভাস। এবং আবারও বলি, এগুলো কোনো, এই এক্সিট পোল কোনো ফলাফল নয়। এক্সিট পোল ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আগামী 4 জুন 2024 পর্যন্ত। সেদিনই পরিষ্কার হবে কেন্দ্রে কি প্রত্যাবর্তন না পরিবর্তন হতে চলেছে। তো আরেকটা জিনিস বলি, আমরা সবাই দিল্লি নিয়ে চিন্তিত, স্বাভাবিক, কেন্দ্রের সরকারকে গঠন করবে। একটা ইন্টারেস্টিং ট্রেন্ড দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, বেশ কিছু রাজ্যে এবার 4টে রাজ্যে বিধানসভা ভোট। তার মধ্যে বলে রাখি, আগামীকাল সকাল 6টা থেকে সিকিম এবং অরুণাচল প্রদেশ বিধানসভার ভোট গণনা শুরু হবে সকাল 6টায়। সিকিমে 32টা মাত্র আসন, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সিকিম ক্রান্তি মোর্চা আর পবন চামলিং এর সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। অরুণাচলে 60টি আসন, 10টাতে বিজেপি আগেই জিতে গেছে বিনা ভোটে, 50টায় ভোট। এটা কালকে থাকছে। আরো দুটো রাজ্যে ভোট আছে, দুটোই খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে উড়িষ্যা আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। দুই রাজ্যে কিন্তু লোকসভার যা ট্রেন দেখছি, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। উড়িষ্যাতে বিজেপি সরকার হতে পারে, আবার যা ট্রেন, আবার কি বলে অন্ধ্রে বিজেপি এবং টিডিপির সরকার হওয়ার চান্স রয়েছে। এই দুটো দিকেও আমাদের নজর রাখতে হবে 4 তারিখে। কালকে নজর রাখতে হবে অরুণাচল প্রদেশ আর সিকিমের দিকে। একটা জিনিস দেখছি, কেরালায় বোধহয় খাতা খুলতে চলেছে বিজেপি। আচ্ছা, বাহ। কেরালায় এবার প্রথম খাতা খুলতে চলেছে ত্রিচুর সিটে। ফিল্ম স্টার নামটা এক মুহূর্তে মনে পড়ছে না, সে হয়তো জিততে পারে। তাকে মোদী অনেকবার তাকে জেতানোর জন্য ওখানে গিয়েছেন। ইন্টারেস্টিং, বেশ। কেরালায় বোধহয় খাতা খুলতে পারে। কেরালায় ওই কংগ্রেস আর সিপিএম এর মধ্যে লড়াই, কংগ্রেস বোধহয় এবারও লিড করবে। কেরালায় গতবার খুব ভালো ফল করেছিল। এই আসছে এখন অব্দি আমার কাছে কেরালা 16টা ইউডিএফ, 3টে এলডিএফ, একটা এনডিএ। হ্যাঁ, বিজেপি খাতা খুলতে পারে এরকমই কেরালায় একটা সম্ভাবনা রয়েছে। এবার সম্ভাবনার এরকমই লেফটের ফল একটু ভালো হবে গতবারের থেকে। লেফট কংগ্রেস তো ইন্ডিয়াই, কিন্তু যে লড়াইটা কেরালায় হয়েছে, এ ওকে চোর বলছে, এ ওকে খুনি বলছে। এই রাহুল গান্ধী সিট নিয়ে কি কোনো কিছু এখনো নেই? রাহুল গান্ধী
মনে হয় রাহুল গান্ধী জিতবেন আচ্ছা। ইয়েতে ওয়ানার থেকে, কারণ ওনার বিরুদ্ধে যে প্রার্থী অ্যানি রাজা, ডি রাজা স্ত্রী, তিনি মোটামুটি হাত স্বীকার করেই নিয়েছেন আগে। আচ্ছা আচ্ছা, ফলে ওটা নেই। রায়বেরেলির অঙ্কটা কি হতে পারে তরুণ বাবু? কংগ্রেসের ট্র্যাডিশনাল সিট। ফলে তরুণবাবু একটু আগে বললেন যে কেরলে খাতা খুলতে পারে বিজেপি, এটা তরুণবাবু এই মাত্রই সেটা বললেন। রায়বেরেলি কি রাহুল গান্ধীর জন্য? প্রচুর ইসলাম ভোট আছে, মুসলিম ভোট আছে। এবারে যে ট্রেন্ড আমি রাজ্যওয়াইজ যা দেখছি, পোলারাইজেশনে একটা চিত্র পাওয়া যাচ্ছে। আচ্ছা, সেই কারণে রাহুল গান্ধী, দেখো মুসলিম অংশের বড় অংশের মানুষ তারা কংগ্রেসকে অ্যান্টি বিজেপি, সেখানে যে শক্তিশালী, আমার একটা ওই সিটের নাম হচ্ছে ফৈজাবাদ, যেখানে অযোধ্যা, আমি একটা পড়ছিলাম সেখানেও বিজেপি হেরে যেতে পারে, কারণ ওখানে সমাজবাদী পার্টির অত্যন্ত স্ট্রং হোল্ড। আচ্ছা, তোমরা পশ্চিমবঙ্গের বিষয়টা, যে পশ্চিমে যেই এক্সিট পোল অধিকাংশ সামনে এলো, তাতে প্রায় অধিকাংশই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপির আসন গত লোকসভা নির্বাচনের থেকে বাড়ছে। যদি এটা মানে এই যে সম্ভাবনা বা এই যে আভাস, এটার কি কারণ হতে পারে বলে আপনার মনে হয়? আপনি তো খুব কাছে থেকে দেখেছেন, নির্বাচনগুলো কভারেজ করেছেন। দেখো পশ্চিমবঙ্গ কারণ কি, এটা কি বিজেপির আরো বেশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি, উত্থান, নাকি তৃণমূলের যে ভেতরে যে একটা অন্দরে গোষ্ঠীকন্দল বলুন বা যেটাই বলুন কাজ করছে সেটা, নাকি কি কারণ হতে পারে এই যে সম্ভাবনা বা আভাস দেখানো হচ্ছে এক্সিট পোলে? আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এক ঝাঁক নেতা এবার পশ্চিমবঙ্গে গিয়েছিলেন, তারা তৃণমূল স্তরে কাজ করেছেন, অনেক কিছু করেছেন। তাদের সঙ্গে কথা বলে বা তাদের সঙ্গে অন্যরা কথা বলে আমি যতটুকু বুঝেছি, পশ্চিমবঙ্গে ওয়ান ম্যান আর্মি হচ্ছেন মমতা ব্যানার্জি, আর বিজেপিরও নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের লিডারশিপ সেইভাবে সাংগঠনিক ক্ষমতা নেই। পশ্চিমবঙ্গে এবারে ইলেকশন আগে 3টি ইস্যু উঠেছিল। নাম্বার 1 সন্দেশখালী, তাকে তৃণমূল কাউন্টার দিয়েছে। চাকরি যাওয়াটা কাম্য নয়, তো চাকরি তো আমাদের ত্রিপুরা রাজ্য গিয়েছে 10,323-এর জন্য। দুর্নীতি শুধু টাকা দিয়ে দুর্নীতি হয় না, অন্য কিছু দুর্নীতি হয়, টাকা ক্যাশ এবং কাইন্ডও দুর্নীতি হয়। আমি তোমার হাত পা টিপে দিলাম, তুমি আমায় চাকরি দিলে, আর আমি তোমাকে টাকা দিলাম, তুমি আমায় চাকরি দিলে, আমি তোমার জিন্দাবাদ জিন্দাবাদ করলাম, দুটোই দুর্নীতি, সবগুলোই দুর্নীতি। তো এটা হয়েছে, সেটা একটা ইস্যু হয়েছিল, কিন্তু মানুষের সিম্প্যাথি ছিল অন্যদিকে, আমি এটা বুঝেছি। আর একটা হচ্ছে রাজ্যপালের ঘটনা। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার মানুষ, গ্রামীণ এলাকা আরবান এলাকা দুটো ভাগ করা, যদি গ্রামে ডোমিনেট করে, গ্রাম এলাকার মানুষ, গ্রাম এলাকার ব্যাপক দুর্নীতি। আমি নিজে দেখেছি, আদানি আম্বানি বা পার্থ চ্যাটার্জি অর্পিতা, এই নিয়ে লোকের অত চিন্তা ভাবনা নেই। আমি ত্রিপুরাতে ওটা দেখেছি, গ্রামাঞ্চলে দেখেছি পঞ্চায়েতের দুর্নীতি। আরে আমি ও রিক্সা চালাতো, আজকে স্করপিও গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, বাবা রিক্সা চালাতো, ও ধোপা, ও বুলেট গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইটা কোন সোর্স অফ ইনকাম নেই, এইটা মানুষের মনে আঘাত করেছে। কিন্তু এর বিপরীতে একটা মলমও ছিল, যেটা পশ্চিমবঙ্গে খুব ভালো করে ওরা প্রচারও করেছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। মাসে 1,000 টাকা। আমি শুনেছি ত্রিপুরাতে দেখে আরো বেশি টাকা দেওয়া হয়, মানে মানুষকে সহায়তা। মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডার, এইটা মানুষকে ভোট তৃণমূলের পক্ষে নিয়ে এসেছিল। দুর্নীতি এবং এই সব মিলিয়ে এখনো তো পুরো রেজাল্ট আসেনি। যেভাবে প্রচার এবং যেভাবে হয়েছে, একটা দলের প্রথম সারি এতগুলো নেতা জেলে, তারপরেও তো বলছে 19টা আসন পাবে, এটাও তো বিরাট ব্যাপার। তাহলে কি দুর্নীতি কোনো ইস্যু নয়? নরেন্দ্র মোদী এইভাবে ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে, এইভাবে ঝাঁপিয়ে পড়ার পরও বিজেপি 21টা পাচ্ছে, তাই তো? 21টা এলো, 21 থেকে জন কি বাত হেডলাইন্স বলে 26 আর বাকি 21 পেইতে। তাহলে কংগ্রেস, তবে আরো একটা এক্সিট পোল সামনে আসছে, এটা সম্ভবত এনডিএ 16 থেকে এক্সিট পোল অন এবিপি আনন্দবাজারে হচ্ছে এনডিএ 16 থেকে 21, ইন্ডিয়া 3 থেকে 7। কোথায় এটা? এটা উত্তর পূর্বাঞ্চলে বলা হচ্ছে, এখানে উত্তর পূর্বাঞ্চলে। এটা ইন্টারেস্টিং, এটা ঠিক 3 থেকে 7
3 থেকে 7 ইন্ডিয়া জোট পেতে পারে এবং এনডিএ জোট 16 থেকে 21টি আসন পাওয়ার সম্ভাবনা। উত্তর পূর্বাঞ্চলে যে কটা রাজ্য রয়েছে সেই কটা রাজ্য মিলিয়ে মোট 25টি লোকসভা আসন রয়েছে। সেই 25টি লোকসভা আসনের মধ্যে এনডিএ জোট 16 থেকে 21টি আসন পাওয়ার সম্ভাবনা এবং ইন্ডিয়া জোট 3 থেকে 7টি আসন পাওয়ার সম্ভাবনা। এটা এবিপি এক্সিট পোল উত্তর পূর্বাঞ্চলের 25টি লোকসভা আসনের নিরিখে। এক্ষেত্রে আসাম বড় রাজ্য। আসামে গতবার ছিল কংগ্রেসের 3টে, 9টা বিজেপি জোট সঙ্গে, আর এআইইউডিএফ একটা, 4টে হলো। মেঘালয় একটা, 5টা ছিল। 7টা কি করে হবে? হতে পারে যা শুনছি আসামের বন্ধু বান্ধবরা যা বলছেন, কংগ্রেস আসামে করিমগঞ্জে ভালো ফল করবে, নগাঁওতে করবে, আর ধুবড়িতে করবে, যেটা বদরুদ্দিন আজমলের সিট ছিল। কিন্তু সেটা তো বদরুদ্দিন আজমল তার যাই হোক বিজেপির সঙ্গে যেত না। নেতারা আমার পরিচিত তারাও বলছেন ভিনসেন্ট পালা হেরে যেতে পারে। মণিপুরটা ডাউটফুল, বিশেষ করে আউটার মণিপুর। অরুণাচল প্রদেশে যিনি কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছেন 2টো লোকসভা একটায়, নাবাম টুকি 7বার বিধানসভায় জিতেছেন এবং অরুণাচলের ইতিহাসে উনি একমাত্র পলিটিশিয়ান যিনি কংগ্রেস ছাড়েননি। উনি মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। নাবাম টুকি এবার লোকসভায় দাঁড়িয়েছেন এবং ওখানকার চার্চগুলো কংগ্রেসকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে, কংগ্রেসকে ভোট দিতে বলেছে। ফলে এই সব মিলিয়েও কিন্তু আমি 7 হওয়া পূর্ব ত্রিপুরা কি হবে, পশ্চিম ত্রিপুরা কি হবে, এগুলো যদি সম্ভাবনা ধরা হয় তাহলে আমার কিছু বলার নেই। একটু ত্রিপুরাতে ফিরে আসা যাক, কারণ মানে ত্রিপুরা নিয়ে একটু আলোচনা করা যাক। ফিরে আসার আলোচনা হয়, 2টো লোকসভা আসন হলেও তো একটা বিধানসভা আছে, একটা উপনির্বাচন রয়েছে রামনগর বিধানসভা কেন্দ্রে। এবং এই যে 2টি লোকসভা আসনে প্রার্থী, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যিনি প্রার্থী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সামগ্রিকভাবে কি মনে হয় জয়ের রাস্তা কতটা, মার্জিন ব্যবধান, আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি ওনাকে খুব কাছে থেকে দেখেছেন, ত্রিপুরা রাজনীতি সম্পর্কে আপনার যথেষ্ট হাতে কলমে ভালো জানেন, যথেষ্ট আপনার কাছে খবর রয়েছে, আপনি খবর রাখেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা নিয়ে মানে জয়ের ব্যবধান বা কিরকম সম্ভাবনা, কি আপনার কি মনে হয়, আপনার যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছেন? আমি খুব সত্যি কথা বলছি, যেহেতু আমি এখন পাকাপাকি ভাবে ত্রিপুরায় থাকি না, আমি কলকাতায় বেশি থাকি, তবে যোগাযোগ তো আছে, আত্মিক মনের যোগাযোগ আছে এবং সবার সঙ্গে। আমাদের সাংবাদিকদের, আমি যে প্রজন্মের সাংবাদিক, আমরা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবার সঙ্গে সমান বন্ধুত্ব করি। এটা রাখাটা আমাদের পেশাগত, ভালো লাগা খারাপ লাগার ব্যাপার না, আমাদের সকলের মানুষের সঙ্গে সমান বন্ধুত্ব আছে। কোন রাজনৈতিক দলের কাছে আমরা দাসখত লিখে দিইনি, শুধু পেশার কাছে দাসখত লিখেছি। তো আমি আমার যারা বামপন্থী বন্ধু বান্ধব আছে বা যারা কংগ্রেসী বন্ধু বান্ধব আছে, তাদের কারো কাছে অনেকবার ফোন করেছি। আমার একটা কৌতূহল আছে, যেহেতু আমি ভোটে ছিলাম না, কারো কাছ থেকে শুনিনি মনের কোণে কোথাও পশ্চিম ত্রিপুরা বা রামনগর নিয়ে বিন্দুমাত্র সংশয় আছে। বিরোধী পক্ষের, বাম বা কংগ্রেসের কারো কাছে আমি শুনিনি, আমার ভুল হতে পারে। আমি যারা সে কথা বলেছি তারা হয়তো বেশি হতাশ, তারা কিন্তু প্রত্যেকেই মানে নেতৃস্থানীয় বা সমর্থক হলে কট্টর। কেরলের যেটা আপনি বলছেন যে একটু আগে দিলেন পরিসংখ্যান, যে বিজেপি খাতা খুলতে পারে, কেরলের যে চিত্রটা আসছে এটা সম্ভবত দেখা যাচ্ছে না কার এক্সিট পোল, যাই হোক না এটা এবিপি সম্ভবত এবিপির হবে, এবিপির এক্সিট পোল সেখানে। হ্যাঁ, এই দেখা যাচ্ছে এবিপির এক্সিট পোল, যে কেরলের যে চিত্রটা, কেরলে মোট 20টি লোকসভা আসন, সেখানে ইউডিএফ 17 থেকে 19টি আসন পাওয়ার সম্ভাবনা, এলডিএফ 1টি আসনও পাওয়ার সম্ভাবনা নেই, এনডিএ যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে খাতা খুলতে পারে, এনডিএ 1টি থেকে 3টি আসন পাওয়ার সম্ভাবনা, এনডিএর অন্যান্যদের 0 আসন পাওয়ার সম্ভাবনা। এই হলো কেরালার চিত্র। পশ্চিম ত্রিপুরা একটু মানে তাহলে বিপ্লব কুমার দেবের মার্জিনের ব্যবধান কি গত লোকসভা নির্বাচনে মনে হয়েছে এটা ছাড়িয়ে যেতে পারে? গত লোকসভা নির্বাচনে যিনি বিজেপি প্রার্থী যত মার্জিনে জয়ী হয়েছিলেন তার থেকে সেই মার্জিন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বিপ্লব কুমার দেবের, এরকম মানে আভাস ইঙ্গিত বা ভোটের চিত্রটা? প্রতিদ্বন্দ্বিতার আভাস
বিরোধী শিবির থেকে পাইনি। বিরোধী, আমি তো বললাম আমি জ্যোতিষ চর্চা করছি না, আমার যেগুলো সোর্স, বিজেপি নেতারা আত্মবিশ্বাসী, কিন্তু বিরোধী পক্ষ অলরেডি হতাশ। তাদের যে হতাশা, তাদের সমর্থকদের, আমি প্রার্থীদের, বিপ্লব দেবের সঙ্গে আমার বহুকাল কোনো কথা হয়নি, আশিস সাহার সঙ্গে আমার বহুকাল কোনো কথা হয়নি, কিন্তু তার বাইরে বা কংগ্রেস নেতৃত্বে তো অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়নি যে বিন্দুমাত্র লড়াইয়ের সুযোগ এখানে রয়েছে। তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন কেন হয়নি, কি বৃত্তান্ত যুক্তি দেখিয়েছেন। ইভেন আমার রামনগর নিয়ে কিউরিওসিটি ছিল, কারণ গত বিধানসভা ভোটে রামনগরে মার্জিনাল ইয়েতে সুনু দত্ত জিতেছিলেন, সুরজিৎ দাস জিতেছিলেন, তার মতো দাপুটে নেতা, এবং সেখানে তৃণমূল ভোট না কাটলে বিজেপি হয়তো হেরেও যেতে পারতো। তৃণমূলের একটা বড় ভোট ইয়ে হয়েছিল, তাই কিউরিওসিটি ছিল। সেখানে আমি আজকেও কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, তারা বাম বা কংগ্রেস সমর্থক, তারা কিন্তু আমাকে বিন্দুমাত্র আসার কথা শোনায়নি, বিন্দুমাত্র শোনায়নি। ফলে বোঝাই যাচ্ছে আমার এর জন্য আর কোনো থাকে না। হ্যাঁ, পূর্ব ত্রিপুরায় কি মনে হচ্ছে? পূর্ব ত্রিপুরা নিয়ে কারো কারো ডাউট আছে, উভয় শিবিরের ডাউট আছে, পূর্ব ত্রিপুরা নিয়ে ডাউট আছে। এটা কি হবে না হবে আমি বলতে পারবো না, কিন্তু এই দুটো আসন নিয়ে আমার কথা বলে মনে হয়েছে যে বাবু আজকে 1 তারিখ, 4 তারিখ গণনা, চূড়ান্ত ফলাফল সামনে আসবে। এক্সিট পোল এলো, তাতে কি মনে হচ্ছে এক্সিট পোলে যে যতগুলো এক্সিট পোল এলো সামনে, সবকটাতেই এনডিএ জোটকে এগিয়ে, এনডিএ জোটের পাল্লা ভারী। তো ইন্ডিয়া জোট কি তাহলে কি এখন এই কটা দিন কিরকম ভাবে তারা দলীয় কর্মী সমর্থকদের কতটা চাঙ্গা রাখতে পারবেন? দেখো, সেটা তাদের ব্যাপার, সেটা তাদের দায়িত্ব, তাদের দল, তাদের সরকার, তাদের সবকিছু তাদের বিষয়। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, বেশিরভাগ মানুষই এই ফলটা বলেছিল। হ্যাঁ, ব্রেকিং নিউজ আসছে, যেটা আমরা আলোচনাই করছিলাম, এটাই আলোচনা করছিলাম, আপনিও বললেন এটাই আলোচনা করছিলাম, যে ত্রিপুরার 2টি লোকসভা আসন নিয়ে, যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের জয়, বিপুল মার্জিনে, বিপুল ব্যবধানে জয়ের সম্ভাবনা, এটাই আলোচনা করছিলাম আমরা পশ্চিম ত্রিপুরা লোকসভা। হ্যাঁ, এটা আমরাই আলোচনা করছিলাম, এটা যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের বিপুল মার্জিনে জয়ের সম্ভাবনা, এরকমই এটা ব্রেকিং নিউজে আসছে। এবং তরুণবাবু এটাই আলোচনা করছিলাম আমরা। তো স্বাভাবিকভাবে যেটা বলছিলাম, যে ইন্ডিয়া জোট কি কিছুটা হলেও মুচড়ে পড়ার সম্ভাবনা এই এক্সিট পোলের যে চিত্র সামনে এলো? আজকের দিনে যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই পেশাদার, প্রত্যেকেই বুঝতে পারছে এক্সিট পোল তো আর আকাশ থেকে আসেনি, তার প্রত্যেক দলের নিজস্ব বিশ্লেষণও আছে। কেউ কি বলতে পারে, কেউ মানে বলেছিল যে ভোটে একটা বিরাট হাওয়া আছে, যে হাওয়ায় মোদি উড়ে যাবে? আমি তো কারোর মুখে শুনিনি। আমি সবার মুখে একটা কথাই শুনেছি, বেশিরভাগ লোকের মুখে আমার কানে যে কথাগুলো এসছে পত্রপত্রিকা বা আলোচনা ইউটিউব চ্যানেলে, যে বিজেপির আসন কমতে পারে। ইভেন অরবিন্দ কেজরিওয়াল যেটা বলেছিলেন, সেটাও কিন্তু 200 কত আসন বলেছিলেন বিজেপি হবে, তাহলে এনডিএ হলে তো আর বেড়ে যাচ্ছে। তাইলে কিসের কারণে এক্সিট পোলটাকে উড়িয়ে দেবো? এটা সকলেই জানে যে এটাই প্রত্যাশিত ফলাফল। এখন চমক হবে যদি এটা উল্টে যায়। তরুণবাবু আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে রাজ্যসভার সাংসদ এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। স্যার অনেক অনেক স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরায়। স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো, যে এক্সিট পোল সামনে চলে এসেছে এবং এক্সিট পোলে দেখানো হচ্ছে যে আভাস, যে অনুমান, যে সম্ভাবনা, তাতে আবার আপনারা কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছেন, ফির একবার মোদী সরকার, এরকমই সম্ভাবনা। আপনার প্রতিক্রিয়া স্যার, কি বলবেন? দেখুন, মোদী শুধু ভারতীয় জনতা নেতা নয়, মোদী 140 কোটি ভারতবাসীর, তো স্বাভাবিকভাবে ভারতবর্ষের অন্তিম জন থেকে নিয়ে সর্বশক্তিমান মানুষ যারা নিজেদের ভাবে, এরাও জানে মোদীর কোনো বিকল্প নেই। এবং নরেন্দ্র ভাই মোদী একমাত্র ব্যক্তি আজকের দিনে ইন্ডিয়ান পলিটিক্সে, যিনি ভারতকে ওই জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে
আমাদের মুনি ঋষিরা, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্যরা কল্পনা করেছিলেন যে ভারত একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তো স্বাভাবিকভাবে মানুষ, আমরা যদি ভাবি ভারতবর্ষের মানুষ বোঝে না, বোকা, এটা আমাদের নিজেদের ব্যর্থতা। মানুষ বোঝে। 2014 এমন করেছিল ইপি এর পার্টনাররা, 2019 এমন করেছে, আর 2024 ইউপি এর নাম বদলেছে, কিন্তু লোক তো এরাই। তো সেই কারণে মানুষ সবকিছু বোঝে। আর এই এক্সিট পোল তার ই কথা বলছে, যেটা ভারতবর্ষের সাধারণ মানুষ বলছে, যেটা হওয়ার জনতা ত্যাগ করে রেখে। দেখুন, ইলেকশন হয়, কিছু ভোট এদের মানুষ, আমি যেটা ভাবি, যেটা আমার একটা অ্যাসেসমেন্ট, মানুষ 4 থেকে 5 মাস আগেই ইলেকশনের কি হবে তা নির্ধারিত করে নেয় ভারতীয় ভোটাররা। অন্যান্য রাজ্যের দেশে আমি বলতে পারবো না, তাই করে নেয় এটা যে কোনো জায়গাতে। তারপরে যেটা চলে তারপরে ফ্লোটিং ভোট কিছু দিকে একটা, কিন্তু আম আদমি যেটা তয় কারণে 4 to 5 month বিফোর, আর সেটাই হয়েছে, সেটা আসছে। তো স্বাভাবিকভাবে মোদী শুধু বিজেপির জন্য দরকার তেমন না, মোদী ভারতবর্ষের রাজনীতি এবং ভারতবর্ষকে এক শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্ব প্রয়োজন, সেটা মানুষ বোঝে এবং সেটাই এক্সিট বলে আসছে। দিস ইজ দ্য রিয়েলিটি। হ্যাঁ স্যার, আপনাকে যতটুকু কাছ থেকে দেখেছি, এটা অনুমান করা যেতে পারে যে আপনি পাবলিকের পালসটা খুব ভালো বোঝেন। সেটা 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচন হোক, 2019 লোকসভা নির্বাচন হোক, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনই হোক, আপনি যেটা বলেছিলেন সেটাই ফলাফলে দেখা গেছে। এবং 2024 লোকসভা নির্বাচন নিয়েও আপনি যখন ত্রিপুরায় আপনার লোকসভা কেন্দ্রে প্রচার করছিলেন, তখনও আপনি যথেষ্ট দৃঢ় প্রত্যয়ী ছিলেন এবং আশাবাদী ছিলেন। স্যার, এবার একটা বিষয় জানার, যে আপনার জয়ের ব্যবধান কি গতবারের একেবারে রেকর্ড মার্জিন হতে পারে? এবং যতটুকু খবর স্যার, যতটুকু খবর আমাদের কাছে আসছে বা সম্ভাবনা রয়েছে, যে আপনি প্রায় 5 লাখেরও বেশি ভোটে জয়ী হবার সম্ভাবনা, আপনার অভিজ্ঞতা কি বলে স্যার? দেখুন, আমি সেটা জানি ত্রিপুরা কোনো ভারতবর্ষের বাইরে নয়। মানুষ মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চায়, ত্রিপুরা তার মধ্যে বিকল্প নেই, ত্রিপুরা তো সেই জায়গায় আছে। বাকি আমি ত্রিপুরার মানুষকে শ্রদ্ধা করি, তাদের আমার প্রতি যে একটা ভালোবাসা আছে, তার প্রতিফলন তো নিশ্চয়ই ইলেকশনে আসবে। আর ব্যক্তিগত দোষ বিদ্বেষ নিয়ে আমি কোনো কাজ করি না, আমার লাইফে আগ্রহ করবো না। আর স্বাভাবিকভাবে পুরো ভারতবর্ষ ব্যাপী মোদী লেহের চলছে, মানুষ মোদীকে আবার প্রধানমন্ত্রী দেখতে চায় নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। ত্রিপুরাও তার বাইরে নয়, ত্রিপুরার ছেলে মেয়েরাও জানে তাদের ভবিষ্যৎ কোথায় আছে, ত্রিপুরার মা বাবারাও জানে তার ছেলে মেয়ের ভবিষ্যৎ কে তৈরি করতে পারে, কার হাতে সুরক্ষিত আছে, মানে সেফ আছে। তো মোদীর হাতে যে সেফ আছে, ত্রিপুরার মানুষ সেটা বোঝে। আর বাকি আমার বিষয়ে যেটা বলছেন, দেখুন, আমি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে টিফিন নিয়ে ভাত খাই না, তাদের বাড়িতে যেটা রান্না হয়েছে হঠাৎ করে সেটা খাই, তখন আমি বুঝতে পারি যে আমার ত্রিপুরার অন্তিম জনের বা মিডল ক্লাস মানুষের স্থিতি কি আছে। সেটা সবসময় আমি ভাবি যে আমি স্কিম রচনা করলাম, আমি সেক্রেটারি সিগনেচার করলাম আর এই স্কিমটি দিলাম, আসলে কি সাধারণ মানুষের কাছে বা মধ্যবিত্ত মানুষের কাছে বা স্টুডেন্টস এর কাছে গিয়েছে কিনা তার প্রমাণ হবে যখন আপনি কলেজে হঠাৎ করে যাবেন, যখন আপনি হঠাৎ করে কারোর বাড়িতে যাবেন, যখন আপনি হঠাৎ করে জঙ্গলে উঠবেন, তখন আপনি বুঝবেন যে জঙ্গলের মধ্যে ওষুধের অবস্থান কোথায় আছে। সেটা যদি জঙ্গলে হয়, আমরা তো মনুষ্য, আমরা সর্বশ্রেষ্ঠ জীব, এটাই আমার ব্যবহারিকতার মধ্যে সেটাই থাকে যে প্র্যাকটিক্যাল করো, লাইভলি করো, দেখো আপনি যেটা দিয়েছেন সেটা নিচে গিয়েছে কিনা। আপনি সঙ্গে দল বলে দেখবেন যে আপনার আগে ম্যানেজ করে দিবে, সেটা আপনি যা চাইছেন সেটাই করবেন। কিন্তু আপনি হঠাৎ করে যদি কারোর বাড়িতে উঠেছেন, তখন আপনি প্র্যাকটিক্যালি যেটা মানে বাস্তব সেটা দেখতে পারবেন। আমি অতটাই করি, বাস্তব জিনিসটা আমার চোখের সামনে যেটা আসে সেই বিষয়ের সঙ্গে আমি নিজেকে অ্যাডজাস্ট করে চলি। আর তার কারণে আমি হয়তোবা কিছু কিছু বিষয়ে সঠিক বলার যে আমার অভ্যাস থাকে, সেটা মানুষের জন্য আমি বলি না, মানুষ যেটা বলে এটাই আমার মুখ দিয়ে বেরিয়ে আসে। আমি সবসময় চাইতে বাই দ্য পিপল হলে তো মানুষের যে ভেতরের চিন্তাটা, সেটা যদি আপনি ধরতে না পারেন, সেটা যদি বুঝতে না পারেন, সেটা যদি আপনি অনুভব না করতে পারেন, তাহলে আপনি
আপনি কিভাবে রাজনীতিতে টিকে থাকবেন? এখানে আগরতলাতে বসে ইন্টারভিউ দিলে তো আপনি আর আখারমোড়াতে কি হচ্ছে বলতে পারবেন না, গন্ডাছড়াতে কি হচ্ছে, রশিয়াবাড়িতে কি হচ্ছে বলতে পারবেন না। আপনি যদি ঢুকে কাউর বাড়িতে যান হঠাৎ করে, দেন ইউ সি হোয়াট ইজ দ্য পজিশন, মানে ওই বাড়ির অবস্থা। তখন এতটাই, বেশি কোন আমি কোনো সায়েন্টিস্ট না, কোনো কিছু না, ত্রিপুরার মানুষকে বোঝার চেষ্টা করি, এতটাই। স্যার আরেকটা বিষয়, যদি আজকের এক্সিট পোল যদি 4 তারিখে ফলাফল ঠিক হয়, আপনাদের অনুকূলে যায়, তাহলে কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিপ্লব কুমার দেবকে শপথ নিতে দেখা যাবে? দেখুন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করবো না সংগঠনে কাজ করবো সেটা পার্টিতেই করবে। আদরণীয় নাড্ডাজি, অমিত ভাই, সাজিম, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী যে রয়েছেন, আমি পার্টির কার্যকর্তা। আমাকে পার্টি যখনই যে কাজ দিয়েছে সেই কাজ করেছি। এখন আমাকে পার্টি লোকসভাতে নির্বাচনে লড়িয়েছে, ত্রিপুরা মানুষ নির্ণয় করেছে, সেটা 4 তারিখ রেজাল্ট আসবে, আজকে এক্সিট পোল এসছে। তারপর আমাকে উড়িষ্যাতে পাঠিয়েছে, উড়িষ্যাতে আমি পুরো ইলেকশনের পরে পুরোটা টাইম 1 মাসের উপরে, 1 মাস 3-4 দিন, 4-5 দিন উড়িষ্যাতে থেকেছি। তো পার্টি বলেছে উড়িষ্যাতে কাজ করে, উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করার সংগঠনের দরকার, আপনার চলে গিয়েছি। তো পার্টি আমাকে যেভাবে বলবে সেভাবে কাজ করব। মন্ত্রী বানাবে না সংগঠনে কাজ করাবে, যেটা পার্টিতে করো। পার্টি, আমি একজন পার্টির, আমি কোনো ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তি নই, আমি পার্টির ডিসিপ্লিন মধ্যে থাকা একজন ব্যক্তি। আমি আশা করি পার্টি আমাকে কাজ করার সুযোগ দেবে, সংগঠনে হোক আর যেখানেই হোক। যে সুযোগ আমি কাজ করতে চাই, কাজ যে কোনো জায়গায় করা যেতে পারে। তো সেই জন্য আমি 2-4 ঘন্টা ঘুমাই, বা বাকি সময়টা আমার কাজ করতে ভালো লাগে। যত বেশি কাজ দেবে তত বেশি আমার মনের মধ্যে একটা স্পৃহা, জুনুন থাকে, সেই জুনুনটা যাতে মানুষের কল্যাণের জন্য লাগতে পারে, সেটার দিকে আমার নজর থাকে। স্যার আর একটু অল্প সময় নেব, স্টুডিওতে রয়েছেন তরুণ চক্রবর্তী, সাংবাদিক। ওনার একটা ছোট্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন ছিল স্যার। বিপ্লব দা, তরুণবাবু নমস্কার। নমস্কার। নমস্কার বিপ্লব দা। 2018, 2019, 2021 তিনটে এক্সিট পোলই হেডলাইন্স ত্রিপুরায় মিলে গেছে, ফলে ধরে নিতে পারি 2024ও মিলবে, 2023। তো ধরে নিতে পারি মিলে যাবে এবার, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আপনি সংগঠনের লোক, সংগঠন করতে চান, কিন্তু ত্রিপুরার মানুষ চাইছে প্রথম ত্রিপুরা থেকে কেউ ক্যাবিনেট মন্ত্রী হোক। আপনার এটা ত্রিপুরার মানুষদের চাওয়া। আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে, উড়িষ্যায় আপনি ছিলেন, উড়িষ্যায় কি হবে? অন্ধ্রপ্রদেশে তো ভালো হচ্ছে, বিজেপি দেখলাম, উড়িষ্যারও এক্সিট পোল ভালো হচ্ছে। আপনার কি ধারণা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে সরকার কি পরিবর্তন হচ্ছে এবার? উড়িষ্যাতে আজকে লাস্ট পোল হয়েছে, লাস্টে মানে 6 লোকসভা কনস্টিটিউয়েন্সি আর বাকি অ্যাসেম্বলিতে। আমার কাছে, আমি ওই জায়গাটা ছিলাম, কোস্টাল বেলে, ওটা ছেড়ে এই এখন যে ইলেকশন হয়েছে এটা তো আমি ছিলাম। তো আমার কাছে সমস্ত এক এক বিধায়কের কে বুথে কি হচ্ছে, বিজেপি কি করছে, আমার কাছে সকাল 5:30 থেকে আমি জেগে আছি, সবাইকে ফোন করছি, তোমরা গিয়েছো কিনা পোলিং এজেন্টে। তো যেভাবে, যেমন একটা কোস্টাল বেল্টে জগৎসিংপুর একটা লোকসভা কনস্টিটিউয়েন্সি যেখানে পারাদ্বীপ পর্যন্ত আসে, সেখানে নেয়ালি একটা বিধানসভা, তার মধ্যে মানে এখন যে এমএলএ রয়েছে, এখন যে এমএলএ বিজেপি, ও একটা নিজের বুথ, নিজের বাড়ি যেখানে, ওই বুথের মধ্যে গিয়ে একটু দাদাগিরি সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, আর জনতা, সাধারণ জনতা ওনাকে তিরস্কার করে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। তো এটা থেকে আপনি বুঝতে পারেন যে বিজু জনতা দলের এমএলএ, ওর বাড়ি ওখানে, বুথ এখানে, ওখানে দাদাগিরি করতে গিয়েছিল, লোক তিরস্কার করে ওকে পাঠিয়ে দিয়েছে। তাতে আপনি বুঝতে পারেন যে উড়িষ্যার নির্ণয় যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি আপনাকে বলতে পারি উড়িষ্যাতে 17 তো মিনিমাম বিজেপির লোকসভা সিট আসবে, আর বিধানসভা সিট ক্লিন সিট হবে। আর আমাদের যেটা মানে অ্যাসেসমেন্ট, আমি যেটা কল্পনা করেছি, 60-62 সিট একদম কনফার্ম, 82 পর্যন্ত বিজেপি যেতে পারে। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে হেডলাইন্স ত্রিপুরার সাথে কথা বলার জন্য স্যার। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ স্যার। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের। উনি এই এক্সিট পোল নিয়ে বেশ উচ্ছ্বসিত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন। এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় যদি এই এক্সিট পোল আগামী 4 জুন ঠিকঠাক মিলে যায়, তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিপ্লব দেবকে দেখা যাবে কিনা, এই প্রশ্নের উত্তরে উনি বললেন দল ওনাকে যেভাবে কাজ করতে দেবেন সেই অনুযায়ী উনি কাজ করবেন।
তো পাশাপাশি উড়িষ্যাতেও বিজেপি সরকার গড়বে এমনটাই আশা প্রকাশ করলেন বিপ্লব কুমার দেব, এবং লোকসভা আসন সংখ্যাও বাড়বে এমনটাই আশা প্রকাশ করলেন তিনি। স্বাভাবিকভাবেই যে এক্সিট পোল আজকে সামনে এসেছে তাতে কিন্তু এনডিএ জোটের, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের পাল্লা ভারী এবং বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে বিজেপি শিবির, এনডিএ শিবিরকে, এবং স্বাভাবিকভাবেই। তবে আবারও আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু এক্সিট পোল, এটা একটা সম্ভাবনা, একটা আভাস। চূড়ান্ত ফলাফলের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আগামী 4 জুন 2024। সেদিনই পরিষ্কার হয়ে যাবে কেন্দ্রে প্রত্যাবর্তন না পরিবর্তন। তরুণবাবু কিছু বলছিলেন। নতুন ট্রেন নতুন খবর এনডিএ বা বিজেপির জন্য সবচাইতে কম আসন দিয়েছে দৈনিক ভাস্কর। আচ্ছা, সেই কম আসনটা হলো 281 থেকে 350, মানে সেখানেও কোনো 300 কম আসন হলেও 281, মেজরিটির বেশি, 272 এর বেশি। ইন্ডিয়া জোট পেতে পারে 145 থেকে 201, মানে অনেক দূরে। মানে দৈনিক ভাস্করও বলছে যে ট্রেন ওদের যে এক্সিট পোল তাতেও বিজেপি আসছে। মানে মোদি যথেষ্ট মানে মেজরিটি নিয়েই আসছেন বলে এক্সিট পোলের আমরা সেটা ধরি। এবং যা এক্সিট পোল সামনে এলো, এক্সিট পোলের যে পরিসংখ্যান, এক্সিট পোলের যে আগাম যে আগাম সম্ভাবনার কথা এলো, যা এক্সিট পোল সামনে বেরিয়ে এলো, তাতে কিন্তু দেখা যাচ্ছে সেই যে মোদি ম্যাজিক আবারও দেখা যাচ্ছে সেরকমই সম্ভাবনা এই এক্সিট পোলের মধ্যে দিয়ে। এক্সিট পোলের যে সম্ভাবনা, এক্সিট পোলের যে একটা বলা যেতে পারে যে এই যে আগাম একটা যে সম্ভাবনা বা আভাস এক্সিট পোলের যে আভাস আসছে, এক্সিট পোলের যে সম্ভাবনা আসছে, তাতে আবারও মোদি ম্যাজিক এরকমটাই একটা সম্ভাবনা, এরকম একটাই আভাস পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে বামপন্থীদের জন্য অত্যন্ত হতাশাজনক ফলাফল অপেক্ষা করছে। কারণ বেশিরভাগ এক্সিট পোল দেখিয়েছে পশ্চিমবঙ্গে লেফট 0, ইভেন কেরালাতেও 0, কারণ ওখানে বিজেপি 1 থেকে 3, বাকিটা ইউডিএফ এবং কংগ্রেস। সেখানে অনেক লড়াই হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক ওকে গালাগাল দিয়েছে। মানে কেরলে কুস্তি হয়েছে, বাকি ভারতবর্ষে বাম কংগ্রেসের দোস্তি হয়েছে। সেই দোস্তিতেও বামেরা কিন্তু খুব একটা কেরলেও পরাস্ত, 0 এক্সিট পোল অনুযায়ী, পশ্চিমবঙ্গেও 0। ত্রিপুরার মানুষ ভালো জানেন, আর কিছু বলার নেই এখানে। মানে কেরালায় কুস্তি হলেও দেশের বাকি রাজ্যে দোস্তি হয়েও, বন্ধুত্ব হয়েও খুব একটা লাভ হচ্ছে বামেদের, সেরকমটা কিন্তু অন্তত এক্সিট পোলের নিরিখে বা আভাসে সেটা এক্সিট পোল যাই বলুন, আমি মনে করি, ব্যক্তিগতভাবে এই মনে করি আমার, এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ সাংবাদিক মনে করে, পশ্চিমবঙ্গে বামেদের ভোট বাড়বে। আসন না খুললেও আসন থেকে অনেক দূরে থেকে মার্জিনাল বাড়বে। সেটা এমন কিছু পারবে না যে তৃণমূল বা বিজেপিকে টপকে যাবে। সেই সম্ভাবনা। একটা খবর দেখে নিই এই মুহূর্তে, রামনগরে আপনারা জানেন যে পশ্চিম ত্রিপুরা লোকসভা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা, ত্রিপুরার 2টি লোকসভা আসনের পাশাপাশি এবারে রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় এবং হয়েছে, এবং সেই রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং যিনি বাম কংগ্রেস জোটের প্রার্থী বা ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। তো এই মুহূর্তে যেটা সম্ভাবনা আসছে, এক্সিট পোলের সম্ভাবনা নিরিখে বলা যেতে পারে, বা যে খবর আমাদের সামনে, বা সম্ভাবনার, আবারও বলছি, সম্ভাবনার যে রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের জয় নিশ্চিত, এমনই সম্ভাবনা, এমনই খবর আসছে। ব্রেকিং নিউজ এরকমই সম্ভাবনা, এরকম একটা, যে রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের জয় নিশ্চিত। তরুণবাবু, স্বাভাবিকভাবেই রামনগর বেশ একটা বলা যেতে পারে শহর কেন্দ্রিক হলেও এখানে নানা ধরনের ভোটাররা রয়েছেন বিভিন্ন, তো এবং রামনগর বিধানসভা কেন্দ্রটা একটা বেশ বলা যেতে পারে চর্চার মধ্যে থাকা কেন্দ্র। সেখানে বিজেপি প্রার্থী করা হয় বিজেপির পক্ষ থেকে দীপক বাবুকে, যিনি আগরতলা পুর নিগমের মেয়র। তো 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যে মার্জিনে জয় এসেছিল বিজেপি প্রার্থী, সে জায়গায় কি তাহলে এবার জয়টা অনেকটাই ব্যবধান বাড়বে বলে মনে হচ্ছে? একটা কথা প্রচলিত আছে যে উপনির্বাচনে শাসক দল হারে না। আমি রামনগর ক্ষেত্রে বোধহয় সেটা প্রযোজ্য নয়, এই কারণে অলিক দা মানে দীপক মজুমদার এলাকায় অত্যন্ত জনপ্রিয়, বহুদিন ধরে উনি রাজনীতি করে এসছেন, এবং এই রামনগরে গত বিধানসভা ভোটেও
অসুস্থ শরীরে সুরজিৎ দত্ত মানে আমাদের সুনুদা জিতেছেন, তার আগেও জিতেছেন। ট্র্যাডিশনালি সিটটা বামফ্রন্টের পক্ষের সিট নয়, বহুদিন ধরে সুনুদা ওখান থেকে রাজনীতি করেছেন। এবারে উপনির্বাচনে এমন একজনকে বিজেপি প্রার্থী করেছে যিনি রামনগরের অনেকেরই ঘরের ছেলে, ক্লাব সংগঠন করা। রতন দা তিনি এখানকার এমএলএ ছিলেন ঠিকই, কিন্তু অলিক দা এবং বিজেপির হাওয়া এই দুটো মিলিয়ে আমি যা শুনেছি, আমি ভোটে ছিলাম না এখানে, যা শুনেছি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটও অলিকদার দিকে গিয়েছে। এবং বিজেপির যে প্রচার, বিজেপির যে ইলেকশন মেশিনারিজ আমি দেখেছি, সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুশান্ত চৌধুরী তার গুরুদশায় বাবা মারা যাওয়ার পরেও কাঁচা গলায় দিয়েও ইলেকশনে প্রচার করেছে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে, অনেকেই রামনগর প্রচারটা করেছেন। এই প্রচার এই ইয়েতে আমার ধারণা সুনুদা যদি মানে পরজন্ম বলে কিছু থাকে বা উপর থেকে যদি নজর দেওয়ার কোনো সুযোগ থাকে, সুনুদা দেখবেন তারই ছোট ভাই অলিক মজুমদার তার থেকেও বেশি মার্জিনে জিতছেন, আমার ধারণা। এটা একদম স্বাভাবিক, লোকজনের সাথে কথা বলে এটাই আমার মনে হয়। আমাদের যেটা মনে সম্ভাবনার কথা সেটাই সম্ভাবনা। এবং বিরোধীরা ওনারা আগে থেকে হতাশ, বুঝে গেছে যে বাই ইলেকশনে জেতা, কারণ বাই ইলেকশনে জিতে কি হবে, এটা এমএলএ হবে এবং অপোজিশন পার্টির এমএলএ হয়ে। হ্যাঁ, সুদীপ বর্মন জিতেনি, সুদীপ বর্মন জিতেছে, সুদীপ বর্মনের বিষয়টাই আলাদা, এই বিষয়টি আলাদা, একদম পুরোপুরি আলাদা একটা বিষয়। এবং মানে সুদীপ বর্মনের জেতার পরে সামনেই সেই সময় উপনির্বাচনের পরপরই এবার রাজ্যের বিধানসভা ভোটের দাওয়া ছিল, এখন সামনে ভোটও নেই, ফলে রামনগরের মানুষ শাসক দলকেই ভোট দেবে আমার ধারণা। স্বাভাবিকভাবে ত্রিপুরার 2টি লোকসভা আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন, সেই অর্থাৎ এই 3টি আসন, 2টি লোকসভা আসন এবং একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত, এমনই সম্ভাবনা এক্সিট পোলে, বা এমনই সম্ভাবনা, এমনই ধারণা করা হচ্ছে, এমনই সম্ভাবনা। তো স্বাভাবিকভাবে আমরা একেবারে তরুণবাবু অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আবারও আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যা এক্সিট পোল সামনে এসেছে, সেই এক্সিট পোলে এনডিএ জোটেরই পাল্লা ভারী। এক্সিট পোলে যে সম্ভাবনা বলা হচ্ছে, যতগুলি এক্সিট পোলই সামনে এসেছে, সেই সবকটা এক্সিট পোলেই কিন্তু এখনো পর্যন্ত যতগুলো এক্সিট পোল আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের এক্সিট পোল আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই যে এক্সিট পোল আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এবং জন কি বাতের এক্সিট পোল, পাশাপাশি অন্যান্য এক্সিট পোলগুলিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলিতে এনডিএ জোটেরই পাল্লা ভারী এবং সম্ভাবনা। আবারও বলছি আপনাদের, এক্সিট পোল একটা সম্ভাবনা এবং এক্সিট পোল ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, তবে আজকে যে এক্সিট পোল আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তাতে কিন্তু এনডিএ জোটেরই পাল্লা ভারী এই সম্ভাবনা দেখানো হচ্ছে। এবং স্বাভাবিকভাবে তবে চূড়ান্ত ফলাফল জন্য অপেক্ষা আমাদের করতে হবে 4 জুন 2024, সেদিনই পরিষ্কার হবে, সেদিনই চূড়ান্ত ফলাফল বের হবে, সেদিনই পরিষ্কার হবে যে কেন্দ্রে প্রত্যাবর্তন না পরিবর্তন। তবে আজকে যে এক্সিট পোল সামনে এসেছে, সন্ধ্যে 6:30টার পর থেকে এক্সিট পোল আসা শুরু হয়ে যায়, এবং সেই এক্সিট পোলে এখনো পর্যন্ত যতগুলো এক্সিট পোল আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে আমরা আপনাদের তাতে এনডিএ জোটেরই যে এক্সিট পোলে যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, যা এক্সিট পোল সামনে এসেছে, তাতে এনডিএ জোটেরই পাল্লা ভারী। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তরুণবাবু রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে, ওনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। এক্সিট পোল নিয়ে উনি কি বলছেন, পাশাপাশি ওনার জয় নিয়ে কি বলছেন, সেটাও আমরা জানার চেষ্টা করব। এবং স্বাভাবিকভাবেই যে হ্যাঁ, এটা তরুণবাবু একটু আগে বলছিলেন, তরুণবাবু এটা আলোচনা করলেন যে এক্সিট পোলে বামেদের খুব একটা, এক্সিট পোল বামেদের জন্য হতাশার, মারাত্মক হতাশা নিয়ে আসছে, এটাই তরুণবাবু কিছুক্ষণ আগে সেটা আলোচনা করলেন। পশ্চিমবঙ্গে সব রকম পরীক্ষা করেছে তারা, একদম রাজ্য সম্পাদককে ভোটে দাঁড় করিয়ে দিয়েছে, তরুণ প্রজন্মকে নামিয়ে দিয়েছে নির্বাচনে, এবং মানে ব্যাপক প্রচার চালিয়েছে, কংগ্রেসের সঙ্গে গলাগলি করেছে, তারপরেও যদি খাতা খুলতে না পারে তো বিশাল হতাশার ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা, কেরলে কংগ্রেসের সঙ্গে অল আউট ফাইট করেছে, কংগ্রেসকে যা খুশি তাই বলেছে, এবং কংগ্রেসও যা খুশি তাই বলেছে কেরলের পিনারাই বিজয়নকে, কিন্তু তারপরেও যদি খাতা খুলতে না পারে, এটা স্বাভাবিকভাবে হতাশা। এবং সেখানে কেরলের মতো রাজ্যে বিজেপি যেখানে ভালো ফল করছে বলে আসছে, একদম এক্সিট পোলের যে ইঙ্গিত, এক্সিট পোলের যে আভাস, তাতে বামেদের জন্য
একেবারে হতাশার খবর, এমনই সম্ভাবনা, এমনই ইঙ্গিত বা এমনই সম্ভাবনা এক্সিট পোল 2024 নির্বাচনে এক্সিট পোল। হ্যাঁ তরুণ বাবু, এখন আমরা বলিনি, সেটা হচ্ছে 4 তারিখ সবাইকে বলছি ফাইনাল ফল প্রকাশিত হবে, কিন্তু আমরা কখন থেকে শুরু করব ফাইনাল ফল ঘোষণা সেটাও দর্শকদের জানিয়ে রাখা উচিত। আমরা পরবর্তী সময় একেবারে সময়টাও আমরা জানিয়ে দেব। 8টা থেকে গণনা শুরু। হ্যাঁ, সকাল গণনা শুরু। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও বিজেপি প্রার্থী যিনি রয়েছেন কৃতি সিং দেববর্মা, ওনারও জয় নিশ্চিত, এমনই ধারণা, এমনই অনুমান, সম্ভাবনা। এবং আরেকটি বলে রাখি, বিজেপি জয়যাত্রা কাল থেকে শুরু হবে, কারণ অরুণাচল প্রদেশে ভোট গণনা। একদম একদম একদম। কালকে আপনাদের যেটা তরুণবাবু বললেন যে কালকে অরুণাচল প্রদেশ এবং 10টা এগিয়ে রয়েছে বিজেপি। 10টাতে এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 10টি আসনে আগেই জয় হয়ে গিয়েছে বিজেপির, এবং কালকে গণনা অরুণাচল প্রদেশ এবং সিকিম, তরুণবাবু তাই তো? সিকিম এবং অরুণাচল প্রদেশ বিধানসভা ভোটের নির্বাচনের গণনা। অরুণাচল প্রদেশে 60টি, 60টির মধ্যে 10টা হয়ে গেছে। 10টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি আগেই জয় হয়ে গিয়েছে, এবং সিকিমে 32টার মধ্যে ফাইট হচ্ছে এসডিএফ এবং এসকেএম এর মধ্যে। পবন চামলিং আবার ফিরতে পারে কিনা সেটা দেখা। অর্থাৎ আপনারা জানেন যে 2024 লোকসভা নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও হয়েছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, সিকিম, এই 4টি রাজ্য ছিল। 4-এর মধ্যে 3টে বিজেপি জোট হয়ে যেতে পারে, যা ট্রেন বা যা 4-0 হয়ে যেতে পারে। যা সম্ভাবনা বা যা ট্রেন বা যা সম্ভাবনা ধারণা করা হচ্ছে, তাতে 4টে রাজ্যেই বিজেপি সরকার গড়তে পারে বলেই এরকমই সম্ভাবনা। এবং কিছুক্ষণ আগেই বিপ্লব কুমার দেব, বিজেপি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে, উনি দলের হয়ে উড়িষ্যায় কাজ করেছেন, এবং উনিও আশাবাদী যে উড়িষ্যায় লোকসভা আসন্ন বিজেপির বাড়বে এবং উড়িষ্যায় এবার বিজেপি সরকার হবে বলেই আশা প্রকাশ করেন হেডলাইন্স ত্রিপুরাকে দেওয়া সাক্ষাৎকারে বিপ্লব কুমার দেব। তো স্বাভাবিকভাবে আমরা একেবারে প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি অনুষ্ঠানের। আমরা যোগাযোগ করার চেষ্টা হচ্ছে দীপক মজুমদার, যিনি রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী, ওনার সাথে যোগাযোগ করার, ওনার প্রতিক্রিয়া জানার। যদি আমরা যোগাযোগ করতে পারি তাহলে ওনার প্রতিক্রিয়া জানবো। আমরা অপেক্ষায় রয়েছি, তারপরেই আমরা এই অনুষ্ঠান শেষ করব। পরিবর্তন না প্রত্যাবর্তন, ক্ষমতায় কে ফিরছে দিল্লিতে, কার দখলে দিল্লি, দিল্লি দখলের লড়াই, দিল্লি দখলের লড়াই কি হবে আগামী 5 বছর, কেন্দ্রের ক্ষমতা কার হাতে আসতে চলেছে, তার জন্য অবশ্য আগামী 4 জুন 2024 অপেক্ষা করতে হবে। সেদিনই চূড়ান্ত ফলাফল আসবে। 2024 সেদিনই চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে 2024 লোকসভা নির্বাচনের। তবে তার আগে আজকে 1 জুন সন্ধ্যে 6:30টার পর থেকে যে এক্সিট পোল সামনে এলো, তাতে আমরা যে এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরলাম, হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের এক্সিট পোলের পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা এক্সিট পোল দেখালাম। সেখানেও কিন্তু যে সম্ভাবনা সেখানে এনডিএ জোটের, বিজেপি এনডিএ জোটের পাল্লা ভারী। একটা ইন্টারেস্টিং তথ্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের লোকসভা ভোট নিয়ে এক্সিট পোলের প্রত্যেকেরই অনুমান প্রায় এক। তৃণমূলের আসন কমছে, একদম তৃণমূলের আসন কমছে, বিজেপির বাড়ছে, বামেরা শূন্য। একদম একদম। যে এক্সিট পোল পশ্চিমবঙ্গের দিকেও নজর থাকে লোকসভা নির্বাচনে, 42টি আসন পশ্চিমবঙ্গে, এবং এক্সিট পোলে যা ট্রেন্ড অধিকাংশ, সেখানে কিন্তু এবার লোকসভা নির্বাচনে বিজেপির আসন পশ্চিমবঙ্গে বাড়ছে। কিন্তু এই এক্সিট পোলগুলোকে উড়িয়ে দিয়ে কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন ইন্ডিয়া জোট 295টি আসন পাবে। আমি জানি না ওনার কি নেটওয়ার্ক, উনি কোন নেটওয়ার্কে করেছেন, বা উনি ইন্ডিয়া জোটের নেতা, কংগ্রেসের প্রেসিডেন্ট, তার দাবি 295+ আসন পাবে হচ্ছে ইন্ডিয়া জোট। এটা খাড়গেজির দাবি, এক্সিট পোলের দাবি আমি পাইনি, এরকম ধারে কাছেও কোথাও পাইনি। 195 কেউ বলছে না। সেই আমরা এই অনুষ্ঠান, তরুণবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি ব্যস্ততার মধ্যে সময় দিলেন, এবং আজকেই আপনি এসে পৌঁছেছেন ত্রিপুরা, এবং আজকেই এই অনুষ্ঠানে আপনি যোগ দিলেন হেডলাইন্স ত্রিপুরার। এবং আমরা ধন্যবাদ জানাই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে। হেডলাইন্স ত্রিপুরাকে উনি সাক্ষাৎকার দিলেন। আমরা ধন্যবাদ জানাই জয়ন্ত বাবুকে, জয়ন্ত ঘোষাল, দেশের প্রখ্যাত এবং বরিষ্ঠ সাংবাদিক, উনি হেডলাইন্স ত্রিপুরাকে প্রতিক্রিয়া দিলেন। এবং দর্শকদের অবশ্যই ধন্যবাদ, কারণ যারা আমাদের অনুষ্ঠান এই সরাসরি হেডলাইন্স ত্রিপুরা পর্দায় দেখেছেন, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতেও আমাদের যে পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখানেও যে সকল দর্শকরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের
যেটা জানিয়ে রাখি যে এক্সিট পোল সন্ধ্যে 6:30টার পর, আজকের সন্ধ্যে 6:30টার পর থেকে দেখানো হয়েছে হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল, সেখানে পাল্লা ভারী এনডিএ জোটের সম্ভাবনা, 377টি আসন পাবার সম্ভাবনা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের, এবং বিজেপির একার 327টি আসন পাবার সম্ভাবনা এই হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের এক্সিট পোলের। এবং অন্যান্য এক্সিট পোল যেগুলো আমরা আপনাদের সামনে দেখালাম, সেখানেও কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের পাল্লা ভারী এমনই সম্ভাবনা দেখানো হয়েছে। চূড়ান্ত ফলাফল সামনে আসবে, চূড়ান্ত ফলাফল 2024 লোকসভা নির্বাচনের সামনে আসবে আগামী 4 জুন 2024। সেদিনই পরিষ্কার হবে কেন্দ্রে প্রত্যাবর্তন না পরিবর্তন। তবে এক্সিট পোল আজকে সন্ধ্যে 6:30টার পর থেকে যে এক্সিট পোল, আমরা হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল দেখালাম এবং অন্যান্য যে এক্সিট পোল আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে কিন্তু যে সম্ভাবনা দেখানো হলো যে সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটেরই পাল্লা ভারী। এখনকার মতো এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত। তরুণবাবু, আরো একবার আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে, সকল দর্শকদেরও। একদম এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। নমস্কার।